আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের অলরেডি আমি কেপিকেসি এবং লাসাদেলের উপরে একটা লেকচার দিয়েছি এবং আজকে হচ্ছে আমরা পিএইচ পার্টটা কভার করব। তাইলে আমাদের রাসায়নিক পরিবর্তনের বড় বড় যে টপিকগুলো ছিল সেগুলো কভার হয়ে যাবে এবং তোমাদের আরো যেসব টপিক আছে, যেমন এরপরে ধরো হচ্ছে বিভিন্ন সার নিয়ে আলোচনা করা আছে, তারপরে বিভিন্ন জিনিসের পিএইচ, টুথপেস্টের পিএইচ, দুধের পিএইচ, রক্তের পিএইচ, এই জিনিসগুলো একবার করে তোমরা রিভাইজ দিয়ে দিলেই এমসিকিউর জন্য কিন্তু ওই জিনিসগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে হচ্ছে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পিএইচ, যেখান থেকে তোমরা একটা সিকিউ তো পাবাই মাস্ট, দুইটা সিকিউ পাইতে পারো। অর্থাৎ এই টপিকটা থেকে সিকিউ আসবেই আসবেই আসবেই, মানে একদম শিওর করে বলা যায়। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে পিএইচ সংক্রান্ত টপিকটা শুরু করি। সো প্রথমে আসো যে আমাদের টোটাল কয় টাইপের পিএইচ সংক্রান্ত ম্যাথ বা কয় টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে। সো আমাদের টোটাল 3 টাইপের পিএইচ সংক্রান্ত কোশ্চেন পরীক্ষাতে আসে। প্রথমত হচ্ছে একটা হচ্ছে ভাই দুর্বল অ্যাসিড ক্ষার। আমাদের প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড বেস যেটা আছে সেইটার পিএইচ আমাদেরকে বের করতে বলে এবং সেখান থেকে টোটাল একটা টাইপের ম্যাথ আমাদের আসে এবং আমরা সেখানে একটা ফর্মুলা পড়বো এবং এখানে অসওয়াল্ডের ফর্মুলা আমাদেরকে পড়তে হয়। দুর্বল অ্যাসিড ক্ষারের জন্য আমাদেরকে অসওয়াল্ডের ফর্মুলা পড়তে হয়। অসওয়াল্ডের যে লঘুকরণ সূত্র আমরা বলি সেই অসওয়াল্ডের ফর্মুলা আমাদেরকে স্টাডি করতে হয় কিসের জন্য? এই দুর্বল অ্যাসিড ক্ষারের পিএইচ বের করার জন্য। এরপরে হচ্ছে শক্তিশালী অ্যাসিড ক্ষার। আমাদেরকে শক্তিশালী অ্যাসিড ক্ষার নিয়ে আলোচনা করতে হবে বা পড়াশোনা করতে হবে, যেখান থেকে মাঝে মধ্যে পাত্র দিয়ে আমাদের ম্যাথ আসে। ঠিক আছে, শক্তিশালী অ্যাসিড ক্ষার, শক্তিশালী অ্যাসিড বেস। সো শক্তিশালী অ্যাসিড বেসে আলটিমেটলি আমাদের তেমন কোনো ফর্মুলা নাই, তোমরা নর্মাল পিএইচ যে ফর্মুলা পড়ছো সেটা দিয়েই হয় এবং এখান থেকে আমাদের বিভিন্ন পাত্র দিয়ে ম্যাথ আসে। তোমরা দেখো যে এরকম পাত্র দিয়ে বলতেছে যে এই পাত্র এবং এই পাত্র মিক্স করে দিলে এই পাত্রের পিএইচটা কত, এই পাত্রের হচ্ছে ফাইনাল ঘনমাত্রাটা কত, মিশ্রণের প্রকৃতি কেমন, এই টাইপের যে কোশ্চেনগুলো দেখো সেগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিড ক্ষার থেকে আসে। আর আরেকটা কোশ্চেন আমাদের আছে বা আরেকটা পার্ট আমাদের আছে যাকে আমরা বলি হচ্ছে বাফার দ্রবণ। এই বাফার দ্রবণ নিয়ে কিন্তু আমাদের একটা আলাদা জগতে আছে। সেই বাফার দ্রবণের জগতে আজকে হচ্ছে আমরা যাব একদম শেষে। সো চলো সিরিয়ালি আমরা একদম প্রথম থেকে শুরু করে ফার্স্টে দুর্বল অ্যাসিড ক্ষার এবং সেখান থেকে কিরকম প্রশ্ন আসবে, শক্তিশালী অ্যাসিড ক্ষার সেখান থেকে কিরকম কোশ্চেন আসবে এবং বাফার দ্রবণ সেখান থেকে কিরকম প্রশ্ন আসবে, প্রত্যেক জিনিস বুঝে সেখান থেকে প্রশ্নগুলো পড়বো একদম পিন পয়েন্ট। তুমি দেখবা যেগুলো পড়তেছি এগুলোই তুমি পরীক্ষাতে পাবা। সো চলো প্রথমে আমরা চলে যাই হচ্ছে দুর্বল অ্যাসিড ক্ষার। ভাইয়া দুর্বল অ্যাসিড ক্ষার যে টপিকটা আছে সেটার পিএইচ বের করার জন্য আমাদেরকে অসওয়াল্ডের লঘুকরণ ফর্মুলা পড়তে হয়। এখন দুর্বল অ্যাসিড ক্ষার আর সবল অ্যাসিড ক্ষারের মাঝখানে পার্থক্য কি? ভাইয়া ধরো এই যে এখানে একটা পাত্র আমি যদি আঁকি, ধরো এখানে আমি একটা পাত্র আঁকলাম, এই পাত্রের মধ্যে যদি কোনো একটা দুর্বল অ্যাসিড থাকে তাহলে যেটা হবে, ধরো এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তো এখানে কি থাকবে, এটা পানিতে গিয়ে CH3COO- আর H+ এইভাবে ভেঙে যাবে। সো যেটা হয়, ধরো আমরা অনেকগুলা ইথানোয়িক অ্যাসিড দিছি, তার মধ্যে দেখা যায় মাত্র কয়েকটা ভাঙে আর বাকিগুলো ভাঙে না। সো যেহেতু এরা মাত্র কয়েকটা ভাঙে বা অনেক কম পরিমাণে বিয়োজিত হয়, সো এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে দুর্বল অ্যাসিড। আর কম পরিমাণে ভাঙা মানে কি, কম পরিমাণে H+ দিবে আর যত কম H+ দিবে তত কি দুর্বল অ্যাসিড। বাট এটা যদি একটা শক্তিশালী অ্যাসিড হইতো তাহলে ও যেটা করতো, ধর আমি 100টা শক্তিশালী অ্যাসিড দিছি, 99টাই ভেঙে গেছে বা 100টাই কোনো কেসে ভেঙে গেছে, তার মানে কি ওর যা দেই সবই ভেঙে যায়, তার মানে 100টা H+ তৈরি হবে, তার মানে ও কতটুকু শক্তিশালী। তো এই হচ্ছে পার্থক্য, যে দুর্বল অ্যাসিড তোমার দ্রবণে বা জলীয় দ্রবণে কম পরিমাণে তোমার হচ্ছে কি হয়, আয়নিত হয়, কম পরিমাণে ভাঙে, কম পরিমাণে বিয়োজিত হয়। সো যেহেতু ওরা কম পরিমাণে বিয়োজিত হয় তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে এই যে আলফা বা বিয়োজনের মাত্রা কতটুকু বিয়োজিত হবে সেটার পার্সেন্টেজটা সেটা কি অনেক কম হবে না। সো এই যে এই আলফাটা দেখা যায় পুরাপুরি তোমার হচ্ছে 0%-এর কাছাকাছি, 0.1% হয়, 0.2% হয়, এরকম হয়। ঠিক আছে, সো আলফার মানটা এক্ষেত্রে অনেক কম হয়। আর তুমি যদি হচ্ছে শক্তিশালী অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে চিন্তা করো তাহলে ওদের আলফাটা প্রায় তোমার হচ্ছে 99% মতো হয়। তার মানে কি ওদের 100%-এর মধ্যে 98-99টা ভাঙে আর ওদের মাত্র 0.1%, 0.2%, 0.5% ভাঙে। তার মানে বুঝতে পারতেছো যে এগুলা কি, এগুলো হচ্ছে সবল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে তোমার হচ্ছে বিয়োজনের মাত্রা, এগুলো হচ্ছে সবল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে, এগুলো হচ্ছে সবল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বিয়োজনের মাত্রা। আর এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বিয়োজনের মাত্রা, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বিয়োজনের মাত্রা, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বিয়োজনের মাত্রা।
সো এবার একটু চিন্তা করে দেখো যে আমাদের অসওয়াল্ডের যে ফর্মুলাটা, সেই অসওয়াল্ডের ফর্মুলাটা আমাদেরকে কি বলতেছে। অসওয়াল্ডের সূত্রটা আমরা যদি একটু পড়ি, যে অসওয়াল্ড আমাদেরকে কি বলে, অসওয়াল্ডের সূত্র। সো অসওয়াল্ডের সূত্র আমাদেরকে বলে যে একটা দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে যেহেতু আলফার মানটা অনেক কম হয়, আর সবল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে যেহেতু আলফার মানটা একের কাছাকাছি হয়, 100% বা 98% মানে তো একের খুব কাছাকাছি, আর ওদের ক্ষেত্রে মানটা যেহেতু অনেক কম হয়, তো সবল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে আমাদের আলফা নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কারণ আলফা যা দিবা তাই ভাঙবে, মানে আলফার মানটা এক। কিন্তু দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে তো এত ভাঙে না, অনেক কম ভাঙে, তাই ওদের ক্ষেত্রে এই মানটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়। এবং তখন আর তোমার অসওয়াল্ড আমাদেরকে বলতেছে যে বিয়োজনের মাত্রা আলফা, বিয়োজনের মাত্রা আলফা ইজ প্রপোর্শনাল টু, অর্থাৎ কতটুকু ভাঙবে সেইটা প্রপোর্শনাল টু ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে ফর্মুলাটা, এটাকে আমরা বলি হচ্ছে অসওয়াল্ডের সূত্র। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি দুর্বল অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে অসওয়াল্ডের সূত্র, যেটা আমাদেরকে বলতেছে যে বিয়োজনের মাত্রা কতটুকু ভাঙবে সেটা ডিপেন্ড করতেছে ঘনমাত্রার সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক ভাবে। তো এটা হচ্ছে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা কই থেকে আসছে, এটা একটু প্রমাণটা দেখে আসি, যে অসওয়াল্ডের লৌহকরণ সূত্রের প্রমাণ, ঠিক আছে, অসওয়াল্ডের লৌহকরণ সূত্রের প্রমাণ। সো আমরা প্রমাণের জন্য ধরো হচ্ছে আমাদের একটা দুর্বল অ্যাসিড নিয়ে নিলাম, CH3COOH, এই CH3COOH। তোমার প্রমাণ দিতে লাগবে না, খালি জাস্ট বোঝার জন্য, তুমি কেন যে একটা জিনিস খালি মুখস্থ করবা, কোত্থেকে আসে সেটা একটু দেখবা না। সো এই যে দুর্বল অ্যাসিডটা, এটা যদি ভেঙে যায় তাহলে সেখান থেকে কি তৈরি হবে, সেখান থেকে তৈরি হবে হচ্ছে CH3COO মাইনাস প্লাস H প্লাস তৈরি হবে, প্লাস H প্লাস তৈরি হবে। সো তুমি যে চিন্তা করো যে ভাই টাইম ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে, সো অসওয়াল্ড এই সূত্রটা প্রমাণ করার জন্য সে ধরে নিছিল যে আমরা বিক্রিয়াটা শুরু করছি সি মোল তোমার হচ্ছে ই দিয়ে, আমরা বিক্রিয়াটা শুরু করছি সি মোল নিয়ে, ঠিক আছে। অসওয়াল্ড এই সূত্রটাকে প্রমাণ করার জন্য এভাবে চিন্তা করে নিছে যে বিয়োজনটা হয়েছে সি মোল নিয়ে, এবং এগুলো তো শুরুতে নাই, টাইম ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড, এটাও জিরো, এটাও জিরো, কারণ এখনো তো বিক্রিয়া শুরুই হয়নি, ঠিক আছে। এবং আমরা আরেকটা সম্পর্ক কিন্তু জানি যে বিয়োজনের মাত্রা আলফা সমান সমান কি, বিয়োজনের পরিমাণ x ডিভাইড বাই কত মোল প্রথমে ছিল। তাহলে সেখান থেকে আমরা যদি x লিখতে চাই তাহলে আসে আলফা সি, তাই না। সো এটা একটু মনে রেখো, এটা আমাদের কাজে লাগবে, যে বিয়োজনের পরিমাণ x ইজ ইকুয়ালস টু হচ্ছে আলফা সি, বিয়োজনের পরিমাণ x ইকুয়ালস টু আলফা সি। কেন এটা তোমাকে মনে রাখতে হবে, কারণ সে ওই যে আমরা কি করতাম দেখো, মনে আছে কিনা, গত ক্লাসে আমরা করছি যে PCl5 থেকে কি তৈরি হয়, PCl3 প্লাস হচ্ছে ক্লোরিন। সো আমরা যখন এই জিনিসটা লিখতাম যে টাইম ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এরপর যখন সাম্যাবস্থায় লিখতাম তখন লিখতাম 1 মাইনাস আলফা, বা বিয়োজনের মাত্রা লিখতাম, বাট সে এই সূত্রটা প্রমাণ করছে বিয়োজনের পরিমাণ দিয়ে, অর্থাৎ 1 মাইনাস এক্স, সে ম্যাথগুলো করছে এক্স দিয়ে। সো আমাদের ওই যে ওই এক্স এর মানটা আগে আমরা বের করে রাখলাম এই জন্য, ঠিক আছে। সো সে আলফা দিয়ে করে না, সে এক্স দিয়ে করছে, ঘুরে ফিরে সেম জিনিসই আসবে, কিসের জন্য, কারণ আলফা ভ্যালু যেহেতু অনেক কম, সেজন্য সে আলফা দিয়ে না করে সে হচ্ছে এক্স দিয়ে এই প্রমাণগুলো করছে, একই কথা, বুঝতে পারছো। সো দেখো তাহলে সাম্যাবস্থায় কি হবে, এটা যেহেতু সি মোল প্রথমে ছিল, তাহলে সি থেকে কিছু পরিমাণে বাদ যাবে, এক্স পরিমাণে বাদ যাবে, এবং এক্স এর মানটা আগে বের করে রাখছি, সেটা কত, আলফা সি, এবং এটার সামনে কত আছে 1, তাহলে ওরাও এক্স পরিমাণে উৎপন্ন হবে বা আলফা পরিমাণে উৎপন্ন হবে। অথবা আমি তোমাকে ফার্স্টে এক্স দিয়ে দেখাই, যে সি থেকে এক্স পরিমাণে বাদ যাবে, এটার সামনে 1 আছে, তাহলে 1 এক্স পরিমাণে তৈরি হবে, এটাও সামনে 1 আছে, এটাও 1 এক্স পরিমাণে তৈরি হবে, তাহলে হচ্ছে সাম্যাবস্থায় মোল। সো এবার তোমরা জানো যে সি মাইনাস এক্স মানে কত, আলফা সি, এক্স মানে কত, আলফা সি, এক্স মানে কত, আলফা সি, তাই তো। তাহলে এইবার তুমি যদি এখান থেকে সাম্যধ্রুবক লিখতে চাও, এটা কি একটা অ্যাসিডের জন্য কাজ করতেছি না, একটা অ্যাসিড। সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে সাম্যধ্রুবক সেটাকে আমরা বলি কে এ, অ্যাসিডের সাম্যধ্রুবক। সো তুমি জানো যে কোনো সাম্যধ্রুবক, অথবা তুমি যদি এই বিক্রিয়ার কেসি বের করতে যাও তাহলে তুমি কি লিখবা, যেহেতু এটা অ্যাসিড লিখতেছি তাই কেসি না লিখে লিখছি কে এ, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা অ্যাসিডের কেসি। সো সেটা কত, উপরে হচ্ছে উৎপাদ আকারে আছে CH3COO মাইনাস, এটার ঘনমাত্রা CH3COO মাইনাস, এটার ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা H প্লাস, আর নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা CH3COOH। এবার তুমি যদি হচ্ছে মানগুলো বসায় দাও, কারণ তুমি অলরেডি জানো যে এই ভ্যালুগুলো আমরা অলরেডি জানি, কত হচ্ছে, এটার ঘনমাত্রা হচ্ছে আলফা সি ইন্টু এটার ঘনমাত্রা হচ্ছে আলফা সি, আর নিচে হচ্ছে সি মাইনাস আলফা সি, তো একটা সি কমন নিলে কত লেখা যায়, 1 মাইনাস তোমার হচ্ছে আলফা, এটা লেখা যায়।
সো এবার দেখো একটা সি দিয়ে একটা সি কাটাকাটি করা যায়, তাহলে জিনিসটা আসছে এরকম যে উপরে আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। সো এবার তুমি একটু চিন্তা করো যে আমরা একটু আগে দেখছিলাম যে আলফার মানটা তোমার জিরোর অনেক কাছাকাছি বা অনেক কম, অনেক কম। সো আমরা যখন 1 থেকে তোমার হচ্ছে আলফাকে বাদ দিব, সে মানটা কি আহামরি অনেক কমবে? তুমি চিন্তা করে দেখো তো, আলফার মানটা যেহেতু অনেক কম, তাহলে আমরা যখন 1 থেকে আলফাকে বাদ দিব মানটা আহামরি কমবে না। সো আমরা নিচের যে পার্টটা আছে 1 মাইনাস আলফা, এই পার্টটাকে কি চাইলে জিরো লিখতে পারি না? কারণ আলফাটা প্রায় জিরোর কাছাকাছি, প্রায়। এটা কিসের জন্য করতেছি? এটা করলে এই সুদের একটা সুন্দর ফরম্যাটে আসবে, তোমার বারবার ঝামেলা পোহাইতে হবে না, এই জন্য। সো তুমি ব্র্যাকেটে কি লিখবা? তুমি ব্র্যাকেটে লিখবা যেহেতু আলফা ইজ ভেরি ভেরি ক্লোজ দেন জিরো, তাই আমরা হচ্ছে আলফার বদলে জিরো বসাই দিতে ক্যালকুলেশন করতে পারি। তাহলে জিনিসটা কেমন আসবে? 1 মাইনাস জিরো মানে 1। সো নিচের পার্টটা পুরোটা 1 হয়ে যাবে, তাহলে যে 1 মাইনাস আলফা পার্টটা থাকবেই না। তাহলে কি থাকবে? কে সমান আলফা স্কোয়ার সি। কি পরে থাকবে? যে কে এ সমান সমান আলফা স্কোয়ার সি। সেম টু সেম তুমি যদি একটা খাড় নিয়ে ক্যালকুলেশনটা করতা, তাহলে জিনিসটা আসতো কে বি ইজ ইকালস টু আলফা স্কোয়ার সি। একদম সেম টু সেম আসতো যে কে এ অথবা কে বি ইজ ইকালস টু আলফা স্কোয়ার সি। তাহলে এই হচ্ছে এই পর্যন্ত আসলাম। এখন তোমার কি লাগবে? তোমার এই প্রমাণটা লাগবে না যে আলফা প্রপোর্শনাল টু 1/√c। তাহলে তুমি এখানে চলে আসো যে কে বলো অথবা কে এ বলো কে বি বলো, দুইটা সমান সমান তো একই জিনিস, আলফা স্কোয়ার সি। তাহলে এবার তুমি আলফা স্কোয়ারটাকে এক পাশে রাখো, বাকি সামান্য পাশে পাঠিয়ে দাও, অর্থাৎ কে বাই সি। তাহলে আলফা ইজ ইকালস টু আসতেছে রুট ওভার অফ কে বাই সি। তাহলে এবার আমি কি লিখতে পারি? যে আলফা ইজ প্রপোর্শনাল টু, দেখো রুট ওভার অফ কে, এটা কি? কে মানে কি? একটা ধ্রুবক। তার মানে এই যে রুট ওভার অফ কে, এই জিনিসটা কি? আলটিমেটলি ধ্রুবক। সো একটা ধ্রুবক আর সমান চিহ্ন উঠাই দিলে কি আনতে পারি? একটা সমানুপাতিক চিহ্ন আনতে পারি। উল্টা তুমি কি করতা? সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসতা না, আর সমান চিহ্ন দিতা। আমি উল্টা কাজ করলাম, সমান চিহ্ন আর ধ্রুবক উঠাই দিয়ে সমানুপাতিক চিহ্ন আনলাম, আর নিচে পড়ে থাকবে কি? 1/√c। সো এই হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কোত্থেকে আসছে সেটার প্রমাণ। সো এই হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এই হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এলে তুমি এখান থেকে কি কি গ্রহণ করবা? তোমার কি প্রমাণ শেখা লাগবে? তোমার প্রমাণ শেখা লাগবে না, তুমি জাস্ট খালি দেখলা কোত্থেকে আসছে। এবার তোমাকে কি কি জিনিস এখান থেকে মনে রাখতে হবে? প্রথম কথা, যে অসওয়াল্ড বোঝাতে চাচ্ছে যে বিয়োজনের মাত্রা, একটা দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বিয়োজনের মাত্রা আলফা তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তার ঘনমাত্রা বেশি হইলে তার বিয়োজন উল্টা কমে যাবে, তার ঘনমাত্রা কম হইলে বিয়োজন আরো বেড়ে যাবে। এটা হলো প্রথম তুমি যেটা বুঝবা। সেকেন্ড কথা হচ্ছে, তুমি এই যে এদের মাঝখানে একটা সম্পর্ক মনে রাখবা যে কে ইজ ইকালস টু আলফা স্কোয়ার সি, কে ইজ ইকালস টু আলফা স্কোয়ার সি। এই একটা সম্পর্ক মনে রাখবা। তুমি এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, আলফা সমান সমান রুট ওভার অফ কে বাই সি। যদি অ্যাসিড হয় তাহলে কে এ বাই সি, যদি ক্ষার হয় তাহলে কে বি বাই সি। সো তোমার এটা মনে রাখো, এটা মনে রাখো, একই তো জিনিস, খালি ডান আর বাম করছে, আর কিছুই না। সো এটা মনে রাখবা। আর আরেকটা জিনিস, আমাদেরকে আলটিমেটলি এখান থেকে কি করতে হবে? দুর্বল অ্যাসিড ক্ষারের পিএইচ হিসাব করতে হবে না? সো তুমি একটু দেখো, পিএইচ এগুলো বের করার জন্য আমাদের কি করতে হবে? হাইড্রোজেনের ঘনমাত্রা লাগবে। সো এই যে আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা কত আসছিল? আলফা সি, যেহেতু এক মোলে চিন্তা করছি, আলফা সি। তাহলে এইটা মনে রাখা লাগবে। তাহলে তুমি এখান থেকে তিনটে জিনিস মনে রাখবা, যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি বলতেছে? যে বিয়োজনের মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, একটা হয় এইটা নাইলে এইটা, একটা সূত্র মনে রাখবা। এন্ড তুমি একটা জিনিস মনে রাখবা যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আলফা সি। তাইলে যেটা হবে, এইবার আসো আমাদের পিএইচ এর ফর্মুলায়, যে ভাই পিএইচ মানে কি বোঝাচ্ছে, ঠিক আছে? যে ভাই পিএইচ মানে কি? সো তুমি জানো যে কোনো দ্রবণের পিএইচ এর সূত্র হচ্ছে পি এর উপরে যা থাকবে তার সামনে মাইনাস লগ দিতে হবে। পি এর উপরে আছে এইচ, তার মানে এইচ এর সামনে তুমি কি দিয়ে দিবা? মাইনাস লগ। পি এর উপরে আছে ধরো এ, তাহলে তুমি দিয়ে দিবা মাইনাস লগ অফ এ। পি এর উপরে আছে ধরো হচ্ছে কে, তুমি দিয়ে দিবা মাইনাস লগ অফ কে। কথা বুঝতে পারছো? সো এটাই হচ্ছে পিএইচ এর যে ফর্মুলার ডেফিনেশন, বাই ডেফিনেশন। সো এবার তুমি কিন্তু জানো যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত আসলো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসছে আলফা সি, সাম্যাবস্থায় টাইমে যে কাছে টাইমে আসছে আলফা সি। তাহলে তুমি এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা বসাই দিলা আলফা সি। সো এই হচ্ছে দুর্বল অ্যাসিডের পিএইচ এর সূত্র। এবং এখানে তোমাকে কি করতে হয়? ঘনমাত্রার সাথে এক্সট্রা করে আলফা গুণ দিতে হয়। নর্মাল তোমাকে যখন আমি ধরো বললাম যে ভাই সালফিউরিক অ্যাসিডের পিএইচটা কত বলো তো? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা সি হচ্ছে 0.2 মোলার। তুমি কি বলো? ও আচ্ছা ভাইয়া, এই ঘনমাত্রা দিয়ে দিছেন, তাহলে এটা ঘনমাত্রা হচ্ছে মাইনাস লগ অফ, এটা ঘনমাত্রা 2। মানে তোমার শুধুমাত্র ঘনমাত্রাকে ইউজ করে পিএইচ বের করতে হয়, তাই না? বাট
এইখানে তোমার সাথে আলফাকেও গুণ করতে হবে, কারণ তুমি জানো যে দুর্বল অ্যাসিড কিন্তু পুরা ভাঙে না। এখানেও কিন্তু সূত্রটাতে আলফা আছে, বাট তুমি জানো সবল অ্যাসিডের ক্ষেত্রে আলফার মানটা একের কাছাকাছি, সেখানে এক বসায় দিলে আলফাটা থাকে না, তখন আমাদের শুধুমাত্র ঘনমাত্রা নিয়ে কাজ করতে হয়। সো এই জন্য শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে আলফাকে কাউন্ট না করলেও হয়, কারণ ওই যে আলফা সি, আলফা তো 1, তার মানে ওই সিটা কাউন্ট হয়। আর এখানে সব দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই সি আলফা কাউন্ট করতে হবে, কারণ আলফার মান কিন্তু অনেক কম। সো এই হচ্ছে কনসেপ্ট, আলটিমেটলি ঘুরে ফিরে একই কথা আসে। সো এই হচ্ছে ব্যাখ্যা, খুশি বুঝতে পারছো? সো এবার দেখো যে আলফা সি, এখানে চাইলে কিন্তু আমি একটু চেঞ্জ করতে পারি। ওই যে তোমাকে একটা সূত্র মনে রাখতে বলছি না, যে তুমি একটা জিনিস মনে রাখবা যে কে ইজ ইকালস টু আলফা স্কোয়ার সি, হয় এটা মনে রাখবা, আর নাহলে এটা মনে রাখবা আলফা ইজ ইকালস টু রুট ওভার অফ কে বাই সি। ঠিক আছে, অ্যাসিডেরটা হইলে কে বাই সি, আর ক্ষারেরটা হইলে রুট ওভার অফ কে বি বাই সি, কে বি বাই সি, যে কোনো একটা মনে রাখলেই হবে। সো এবার আমাকে যদি আলফা আর সি এর মান প্রশ্নে বলে দেয়, তাহলে আমি এখানে বসায় দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে পারবো। আর ক্ষার হইলে কি করব, আগে পিওএইচ বের করব, তারপরে 14 থেকে মাইনাস করে পিএইচ বের করব। আমরা সবাই জানি যে পিএইচ আর পিওএইচ এই দুটো স্কেলের যোগফল কত, এই দুটোর যোগফল হচ্ছে 14। সো আমাদের ক্ষার হইলে একটা কাজ এক্সট্রা করতে হয়, কি করতে হয়, যে কোনো ক্ষার হইলে আগে পিওএইচ বের করতে হয়, এরপরে 14 থেকে মাইনাস করে পিএইচ বের করতে হয়। সো এইটা। আর আরেকটা হচ্ছে, ধরো তোমাকে কে আর সি বলে দিছে, আলফা বলে নাই, তাহলে তোমাকে কি করতে হবে, এই সূত্রটাকে অমনি সাজাতে হবে না, তখন তুমি কি করবে, এখানে আলফার মানটা বসায় দাও। আলফা সমান সমান কত, রুট ওভার অফ কে এ অথবা কে বি বাই সি, যেহেতু এটা অ্যাসিড বের করতেছি পিএইচ, তাহলে কে এ বাই সি ইন্টু সি। সো এবার দেখো যে এখানে রুটের নিচে একটা সি আছে, আর এখানে একটা পুরা সি আছে। সো একটা পুরা সি মানে কি, সি ইন্টু সি, এটা লিখতে পারি না? সো এটা তুমি এমনি বুঝতে পারতেছো। তাহলে কি করতে পারবো, ওই যে এখানে একটা রুট সি আর এখানে দুইটা রুট সি আছে, একটা রুট সি কাটাকাটি গেলে উপরে একটা রুট সি আসবে, এবং আলটিমেটলি আসবে রুট ওভার অফ কে এ, আর ওটাও রুট ওভার অফ সি। সো একটা রুটের নিচে লিখলে রুট ওভার অফ কে এ সি। সো তুমি এইবার কি মনে রাখবা, তুমি এইবার পিএইচ এর সূত্র হিসেবে এইটা মনে রাখবা, এবং পিএইচ সূত্র হিসেবে এটা মনে রাখবা। যদি আলফা আর সি দেয় তাহলে এটা ইউজ করবা, যদি কে আর সি দেয় তাহলে এটা ইউজ করবা। আর ক্ষার হইলে কে বি আর সি দিয়ে পিওএইচ বের করে পিএইচ বের করবা। তাহলে চলো এই পর্যন্ত আমরা যা পড়লাম একটু আবার রিক্যাপ করি, তাহলে এরপরে আমি ম্যাথে গেলে তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। যেহেতু অনেকেই প্রথমবারের মতো পড়তেছো, তাই তোমার জন্য বারবার রিক্যাপ করতেছি। সো তুমি অসওয়াল্ড সূত্র থেকে প্রথমত কি মনে রাখবা, অথবা দুর্বল অ্যাসিড ক্ষারের কনসেপ্ট থেকে প্রথমত কি মনে রাখবা, যে ভাই বিয়োজনের মাত্রা আলফা ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই রুট ওভার অফ সি, এটাকে আমরা বলি হচ্ছে অসওয়াল্ডের সূত্র। শেষ, তুমি এটা মনে রাখবা, অসওয়াল্ডের সূত্র গেল। এরপর তুমি এইগুলোর মাঝখানে একটা সম্পর্ক মনে রাখবা, হয় এটা মনে রাখবা যে কে ইজ ইকালস টু আলফা স্কোয়ার সি, অথবা তুমি এটা মনে রাখতে পারো যে আলফা ইজ ইকালস টু রুট ওভার অফ কে এ বাই সি, এটা অ্যাসিডের ক্ষেত্রে, অথবা ক্ষারের ক্ষেত্রে হচ্ছে আলফা ইজ ইকালস টু রুট ওভার অফ কে বি বাই সি। এরপর 3 নম্বরে তোমাকে একটা মনে রাখতে বলছিলাম যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসবে হচ্ছে আলফা সি। তুমি যখন ক্ষার নিয়ে কাজ করবা এই প্রমাণটা তুমি যদি ক্ষার দিয়ে করতা, তাহলে ওই আয়নের ঘনমাত্রা আসতো কত, আলফা সি আসতো। ঠিক আছে, প্রমাণটা সেমই আসতো। এগুলো মনে রাখলা। এইবার তুমি মনে রাখবা যে পিএইচ এর ফর্মুলা কি, 4 নম্বরে পিএইচ সমান সমান আমি মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা কত, আলফা সি বসাইতে পারি, এবং যদি পিওএইচ বের করতে হয় ক্ষারের ক্ষেত্রে, তাহলে সেটাও কত আসবে, মাইনাস লগ অফ আলফা সি। ঠিক আছে, এন্ড যদি আলফা সি না দিয়ে কে আর সি দেয়, তাহলে পিএইচ এর ফর্মুলা কি হবে, পিএইচ এর ফর্মুলা হবে মাইনাস লগ অফ রুট ওভার অফ কে এ সি অ্যাসিডের ক্ষেত্রে, আর ক্ষারের ক্ষেত্রে আগে পিওএইচ বের করবা না, তাহলে কত আসবে, মাইনাস লগ অফ রুট ওভার অফ ক্ষার যেহেতু কে বি সি। সো এই জিনিসগুলো তুমি একবার রিভাইজ করে ফেলো, এগুলাই কিন্তু এমসিকিউতে তুমি ইউজ করবা। সো আলফা আর সি দিলে এই সূত্র ইউজ করব, কে আর সি দিলে এই সূত্র ইউজ করব। অ্যাসিড হইলে ডিরেক্ট পিএইচ বের হবে, ক্ষার হইলে আগে পিওএইচ হিসাব করব সেম ভাবে, এরপরে 14 থেকে মাইনাস করে পিএইচ বের করব। সো চলো তাহলে হচ্ছে আমরা একটা টাইপের ম্যাথ এখান থেকে আসবে, সেই টাইপের ম্যাথটা দেখে ফেলি। সো এখান থেকে একটা ম্যাথে আসবে, সেটা বাংলায় বলতে পারে, পাত্র দিতে পারে। সো বেশিরভাগ ম্যাথে পাত্র দিয়ে দিবে, সো আমরা পাত্র দিয়ে প্র্যাকটিস করব। সো এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 0.2 মোলার CH3COOH, এবং এখানে ছোট্ট করে বলে দেওয়া আছে যে ভাই Ka ইজ ইকালস টু 1.8 10⁻⁻5। ঠিক আছে, এবং এটাকে বলে দিছে এ। তোমাকে গ নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করছে এ পাত্রের
পিএইচ বের করো। সো তুমি যখন দেখলা আরে এ পাত্রে তো একটা দুর্বল অ্যাসিড আছে, তখন তো মনে করতে হবে কি এটাকে দুর্বল অ্যাসিডের পিএইচ এর যে ফর্মুলা সেটা দিয়ে বের করতে হবে। সো তুমি জানো যে আমরা কি জানি, আমরা অ্যান্সার করা শুরু করলাম যে অ্যান্সার যে আমরা জানি পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ কি, ভাই এখানে কি দিছে, কে দিছে আর সি বা ঘনমাত্রা দিছে। সো তুমি সবাই জানো সূত্র কি, মাইনাস লগ অফ রুট ওভার, এটা কি অ্যাসিড, তাহলে কে এ ইন্টু সি, শেষ। এইবার খালি মান বসাও, মাইনাস লগ অফ কে কত বলছে, কে বলছে 1.8 ইন্টু 10⁻⁵ আর সি বলছে 0.2 মোলার, শেষ। ভাই অনেক কঠিন না বলো তো, অনেক কঠিন না, দুর্বল অ্যাসিড ক্ষারের পিএইচ, শেষ। তাহলে একদম ইজি, তাহলে মানটা বসাই দিই, মাইনাস লগ অফ রুট ওভার অফ 1.8 10⁻⁵ ইন্টু 0.2, এর অ্যান্সার আসবে 2.7, অ্যান্সার আসবে 2.7। এটা হচ্ছে পিএইচ, এটা হচ্ছে পিএইচ। তো সেম ভাবে আমরা ক্ষারের ক্ষেত্রে একটা ম্যাথ করি, তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক্ষারের ক্ষেত্রে একটা ম্যাথ করি, ঠিক আছে। তো সেম জিনিসই ধরো একটু চেঞ্জ করে দিই, ক্ষার যদি ক্ষার হয় তাহলে একটা কাজ এক্সট্রা করতে হবে। তো তোমরা যেহেতু প্রথমবার করতেছো আমি করে দিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সময় লাগুক তবু তোমরা খুব ভালো মতো বুঝো, এটাই আমি চাই, আর কিছুই না ভাই। এবার ধরো হচ্ছে এগুলো দেয়নি, এবার তোমাকে হচ্ছে ইটা দেওয়া আছে এখানে, যে বলছে এটা 0.15% বিয়োজিত হয় এবং এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো এবার তোমাকে বলছে যে এই পাত্রে পিএইচ বের করো, পাত্রের পিএইচ এবং কেবি বের করো, দুইটাই বের করবো। সো প্রথমে আসো কেবির কাছে, তোমাকে কে বের করতে বলছে, তুমি কিন্তু এই কে আলফা আর সি এটা সম্পর্ক জানো। যেমন এখানে কি দেওয়া আছে, যে তোমাকে সি দেওয়া দিছে আর এবার তোমাকে আলফা দিয়ে দিছে। সো আলফা পার্সেন্টে দেওয়া আছে, তো মানটা বের করে ফেলি। 0.15% মানে কত, 0.15 ডিভাইড বাই 100%, মানে 100 দ্বারা ভাগ, এটা আসবে হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻3। সো আমি আলফাও জানি সিও জানি, তোমরা সবাই জানো যে কে এর সাথে সম্পর্ক কি, আমরা জানি কে বি অথবা কে এ ইজ ইকালস টু আলফা স্কোয়ার সি। সো আমরা ফার্স্ট এই মানটা করে ফেলি, তাহলে আলফা কত, আলফা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻3 তার উপরে স্কোয়ার, আর সি কত ভাই, সি কত, সি হচ্ছে 0.2, সি কত, সি হচ্ছে 0.2। তাহলে অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার আসতেছে এটা ইন্টু 0.2, তাহলে অ্যান্সার আসবে 4.5 10⁻⁻7, 4.5 ইন্টু 10⁻⁻7, 4.5 ইন্টু 10⁻⁻7, তাহলে এই গেল কেবি। এবার এটা যেহেতু ক্ষার, তাহলে ডিরেক্ট পিএইচ বের করতে পারবা না, আগে বের করতে হবে পিওএইচ, এবং ফর্মুলা সেম, একদম সেম, মাইনাস লগ অফ আলফা সি, এটা দেওয়া করতে পারবা। অথবা তুমি যেহেতু কে বের করছো, তাহলে তুমি রুট ওভার অফ কে বি সি ওটা দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট আমরা এটা দিয়ে করবো, আমার এটা ইজি। তাহলে কি করব, মাইনাস লগ অফ আলফা কত, আলফা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻3 আর সি কত, সি হচ্ছে 0.2, সি হচ্ছে 0.2। সো এটা যদি বসাই দিই তাহলে আমার পিওএইচ চলে আসবে ক্ষারের, তাহলে মাইনাস লগ অফ 1.5 10⁻⁻3 ইন্টু 0.2, পিওএইচটা আসছে 3.5, তাহলে পিএইচ কত, পিএইচ সমান সমান 14 মাইনাস পিওএইচ, তাহলে তুমি যদি 14 থেকে মানটা বাদ দাও তাহলে কত আসে, 14 মাইনাস অ্যান্সার 3.5, তাহলে আসবে হচ্ছে 10.5। সো এই হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। সো ক্ষারের ক্ষেত্রে একটা কাজ এক্সট্রা করতে হয়, সেটা কি, ওই যে লাস্টে 14 থেকে মাইনাস করতে হয়, বাকি সব কি সেম না বলো তো। দুর্বল অ্যাসিড ক্ষারের পুরো জিনিস আশা করি তুমি বুঝতে পারছো। সো এই হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড ক্ষারের যেই কনসেপ্টটা সেইটা। সো এরপরে চলে আসো আমাদের সব থেকে ফেমাস যে সবল অ্যাসিড ক্ষার। এই সবল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে তোমাকে কিচ্ছুই মনে রাখতে হয় না। সবল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে টোটাল দুইটা টাইপের ম্যাথ আসে, কয়টা টাইপের ম্যাথ আসে ভাই, দুইটা টাইপের ম্যাথ আসে। সো টাইপ 1 যেই ম্যাথটা, সেটা হচ্ছে ডিরেক্টলি তোমাকে হচ্ছে ঘনমাত্রা বলে দিবে, বলবে ভাই এটার পিএইচ কত। তো সবল অ্যাসিড এর ক্ষেত্রে টাইপ 1-এ কি, টাইপ 1-এ হচ্ছে ডিরেক্ট তোমাকে পিএইচ হিসাব করতে বলবে, সব মান তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে, ডিরেক্ট
পিএইচ, ডিরেক্ট পিএইচ হিসাব করতে দিচ্ছে। সো তখন তুমি কি মনে রাখবা যে ভাই সবল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে কিচ্ছু চিন্তা করা লাগবে না। অ্যাসিড হইলে সূত্র হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, আর ক্ষার হইলে কি করতে হবে, আগে ওই যে পিওএইচ বের করে তারপরে 14 থেকে মাইনাস, তাই ক্ষার হইলে আগে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, এরপরে তুমি হচ্ছে পিএইচ কেমনে বের করবা, 14 মাইনাস হচ্ছে পিওএইচ। সো কোনো কিছু চিন্তা করা লাগে না। এটা হচ্ছে শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে পিএইচ বের করার সিস্টেম, এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ বের করার সিস্টেম। সো একটা হচ্ছে এইটা যেটা ডিরেক্টলি দেয়, এবং আরেকটা হচ্ছে পাত্রের মিশ্রণ দেয়, তাই না? আরটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 তে হচ্ছে 2 থেকে 3টা পাত্রের মিশ্রণ থাকে, দিয়ে আমাদেরকে বলে যে এই মিশ্রণের পিএইচ। সো টাইপ 2টা হচ্ছে মিশ্রণের পিএইচ, যেটা ডিরেক্টলি বের করা যায় না, একটু ম্যাথ করে তারপরে বের করতে হয় মিশ্রণের পিএইচ। তো সেখানে আমরা যে ওইভাবে ম্যাথ করি যে এত ml তারপরে এত মোলার ইকুইভ্যালেন্স টু, এভাবে কিন্তু আমরা ম্যাথগুলা করি, তাই না? সেই হচ্ছে কনসেপ্ট, এটা আমরা একটু দেখবো। বাট এই ডিরেক্ট টাইপ 1টা যেটা আছে সেখানে কিন্তু কোনো ঝামেলা নাই। অ্যাসিড বললে ডিরেক্ট মাইনাস লগ অফ এইচ প্লাস, ক্ষার বললে ওএইচ মাইনাস। তবে একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে চলো আমরা কি টাইপ 1 করতে গেলে তাহলেই বুঝতে পারবো। সো আমরা টাইপ 1 বা যেখানে ডিরেক্ট পিএইচ এর যে ম্যাথ সেটা করবো, ঠিক আছে? টাইপ 1। সো টাইপ 1 এর ম্যাথে আমাদেরকে ডিরেক্ট পিএইচ হিসাব করতে দিবে কিরকম, যেমন ধরো এখানে পাত্র আছে, এই পাত্রের মধ্যে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে? আমরা এক জায়গায় 3টা ম্যাথ করে ফেলবো, যদি এগুলো করতে কোনো জায়গার প্রয়োজন নাই, খুব বেশি জায়গা লাগে না। এখানে ধরো হচ্ছে HCl আছে, ঠিক আছে? এন্ড এইখানে ধরো হচ্ছে 3টা আলাদা আলাদা ম্যাথ, 3টাই হচ্ছে তোমাকে পিএইচ বের করতে দিব। এখানে আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট, এখানে ধরো এটা আছে হচ্ছে 15 ml 0.5 মোলার, এটা আছে ধরো হচ্ছে 30 ml 0.2 মোলার, এটা ধরো আছে হচ্ছে 20 ml 0.1 মোলার। সো এইবার তোমাকে আমি বললাম তুমি এ পাত্রের পিএইচ হিসাব করো, বি পাত্রের পিএইচ হিসাব করো, সি পাত্রের পিএইচ হিসাব করো, 3টা আলাদা আলাদা প্রশ্ন, ঠিক আছে? এ বি এবং সি পাত্রের পিএইচ হিসাব করো, এ বি এবং সি পাত্রের, এখানে না দিয়ে প্রশ্নটা উপরে করি, ঠিক আছে? প্রশ্নটা উপরে করি, এখানে ম্যাথ করতেছি যে এ বি এবং সি পাত্রের পিএইচ হিসাব করো, এ বি সি পাত্রের পিএইচ নির্ণয় করো, ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে এখানে ফার্স্টে এ নির্ণয় করব, তারপরে বি, তারপরে সি, ঠিক আছে? সো 3টাকে একটু সেপারেট করে নিই, তাহলে আমাদের জন্য এটা করতে সুবিধা হবে। সো এই গেল এ এর পার্ট, এই হচ্ছে বি এর পার্ট, আর বাকিটা হচ্ছে সি এর পার্ট। সো এবার চলো ফার্স্টে এর ক্ষেত্রে, সো এটা অ্যাসিড, তাহলে ডিরেক্ট পিএইচ এর ফর্মুলা বসায় দাও, মাইনাস লগ অফ এইচ প্লাস। সো এবার মাইনাস লগ অফ, এখানে যখন তুমি ঘনমাত্রাটা বসাবা, দেখো ঘনমাত্রাটা দেওয়া আছে 0.1 মোলার, তখন একটা জিনিস একটু মাথায় রাখবা যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যাটা কত। তোমরা পরিমাণগত রসায়নের তুল্য সংখ্যা কনসেপ্ট আশা করি পড়ছো, তোমাদের মিল্টন ভাই ক্লাস নিছে, তাই না? বাট আমি আবার একটু বলে দিই, তুল্য সংখ্যা মানে হচ্ছে একটা অ্যাসিড অথবা ক্ষার কয়টা H+ দান করতে পারে অথবা কয়টা OH- দান করতে পারে। সেটা যেহেতু একটা অ্যাসিড, ওর মধ্যে হাইড্রোজেন আছে একটা, তার মানে HCl একটা মাত্র H+ দান করতে পারে, মানে ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। সো এই HCl এর ঘনমাত্রা যদি 0.1 হয়, তাহলে H+ কত হবে 0.1, কারণ 1 দ্বারা গুণ হলে তার মানটা চেঞ্জ হবে না। সো তখন তোমাকে মনে রাখতে হবে যে এখানে অবশ্যই তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে কত 0.1। যদি এর কথাই বলতেছিলাম যে একটু ঝামেলা আছে, এতটুকুই, অনেক বড় ঝামেলা না। সো এতটুকুই তোমাকে এটা মনে রাখতে হবে যে তুল্য সংখ্যা দ্বারা অবশ্যই ঘনমাত্রাটাকে গুণ করতে হবে। সেটা যেহেতু 1, গুণ করলেও হয় না করলেও হয়, এবং এটার ক্ষেত্রে তুমি দেখবা পিএইচটা আসতেছে হচ্ছে 1, ঠিক আছে? সেটার ক্ষেত্রে পিএইচ এর ভ্যালুটা আসবে 1। সো ক্যালকুলেটরতে করে দেখো, তাহলে এটা আসবে 1। এরপরে এটা চলো, সো এটাও যেহেতু অ্যাসিড, তাহলে ডিরেক্ট সূত্র লেখো, পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস। সো এইবার ভাইয়া মাইনাস লগ অফ এইচ প্লাস যখন আমি হচ্ছে করতে যাব, তুমি একটু তাকায় দেখো, ওর মধ্যে হাইড্রোজেন আছে 2টা, তার মানে, এবং তুমি জানো সালফিউরিক তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে অবশ্যই তোমাকে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, এবং ঘনমাত্রা কত 0.2, অর্থাৎ যার যার তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নাহলে কিন্তু ম্যাথ হবে না। সো এইবার তাহলে ক্যালকুলেটর দিয়ে চেপে দাও, কত আসে, মাইনাস লগ অফ 0.2 ইন্টু 2, তাহলে এটার পিএইচটা আসতেছে 0.4, 0.39 সেন্টিমিটার, এটাকে আমি 0.4 লিখছি, ঠিক আছে? এরপর আসো এইটা, হ্যাঁ সোডিয়াম কার্বনেট, এটা ক্ষার,
ঠিক আছে। অ্যান্ড আমরা যদি বের করতে যাই তাহলে ডিরেক্ট পিএইচ বের করতে পারবো না, আগে পিওএইচ। ঠিক আছে, ক্ষারের ক্ষেত্রে আগে পিওএইচ। সো ফর্মুলা সেম, মাইনাস লগ অফ পি এর উপরে যা থাকে সেটাই আমাদেরকে লিখতে হয়, ওএইচ মাইনাস। সো এবার মাইনাস লগ অফ, এটা যেহেতু ক্ষার তাহলে ঘনমাত্রা কত, 0.5। ভাইয়া এটা তুল্য সংখ্যা কত? সো তোমরা জানো যে কোনো লবণ, ক্ষারীয় লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে বের করতে হয়? এই যে দেখতে হয় এটার যে ক্যাটায়নটা আছে সোডিয়াম, এটার চার্জ কত। আমরা জানি সোডিয়ামের চার্জ হচ্ছে +1 বা 1। আমাদেরকে এই সংখ্যাটা নিতে হয় যে চার্জ কত, 1। আর আছে কয়টা, সেইটা আছে হচ্ছে 2টা, Na2। তাহলে এটা দ্বারা গুণ করতে হয়। তাহলে মনে রাখবা এই লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে বের করতে হয়? লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে চার্জ ইন্টু কয়টা আছে সেটা গুণ করতে হয়, চার্জ ইন্টু কয়টা আছে। তুমি যদি গুণ করে দাও তাহলে কি হবে, দেখো ওর চার্জ হচ্ছে 1, আছে হচ্ছে 2টা, তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে অবশ্যই সেটা দ্বারা গুণ করতে হবে। তাহলে সবগুলা ক্ষেত্রে সেম কাজই করলাম না, খালি তুল্য সংখ্যা দ্বারা গুণ করলাম। ম্যাথ কি কঠিন? ম্যাথ কিন্তু কঠিন না। আর এটা যেহেতু ক্ষার, আগে পিওএইচটা বের করে নিব। সো পিএইচটা কত আসে, সো 0.5 আর 2 গুণ করলে তো 1 আসবে। সো পিওএইচটা আসবে 1, তাহলে পিএইচ আসবে হচ্ছে 14 মাইনাস 1 ইজিক্যালস টু হচ্ছে 13। সো এটার অ্যান্সারটা আসবে 13। এই হচ্ছে আমাদের টোটাল কাহিনী। কি অনেক ইজি না? তো এই হচ্ছে টাইপ 1। এরকম ডিরেক্ট তোমাকে কিন্তু গ নাম্বার কোশ্চেনে 3 মার্কের জন্য দিতে পারে, দিয়ে বলবে হচ্ছে যে এই পাত্রে এই সেলটার পিএইচ বের করো, এটার পিএইচ বের করো, এটার পিএইচ বের করো। ঠিক আছে, সো ক্ষারের ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা হবে, আগে পিওএইচ বের করে 14 থেকে মাইনাস করতে হবে। সেটা হচ্ছে টাইপ 1। সেকেন্ড টাইপটা শক্তিশালী অ্যাসিড ক্ষারের ইতিহাসে বা পিএইচ এর ম্যাথের ইতিহাসে সব থেকে বেশিবার করে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে মিশ্রণের পিএইচ। সো আমরা এখন মিশ্রণের পিএইচ এর ম্যাথটা করব। ঠিক আছে, আমরা এখন মিশ্রণের পিএইচ এর ম্যাথ করব এবং আমরা 2টা ম্যাথ করব। তাহলে তুমি দেখবা এই 2টা ম্যাথ দিয়ে তুমি 50টা ম্যাথও করতে পারবা, 100টা ম্যাথও করতে পারবা। এবং আমি সেই 2টা ম্যাথই করছিলাম এবং আজও পর্যন্ত এখন স্টুডেন্ট পড়াই যাচ্ছি। কত ম্যাথ নিজে করছি তার কোনো হিসাব নাই, কত ম্যাথ স্টুডেন্টদের করাইছি তারও কোনো হিসাব নাই, ওই জাস্ট খালি 2টা ম্যাথ প্র্যাকটিস করছিলাম। তাহলে চলো একটু ঠান্ডা মাথায় আমরা 2টা ম্যাথ প্র্যাকটিস করি। এবং তোমরা কেপিকিসি এর ক্লাস করে অলরেডি বুঝে গেছো যে কেপিকিসিতে কিন্তু আমরা মাত্র 2টা বা 3টা ম্যাথ সূত্র প্রতিপাদন করছি এবং 2টা ম্যাথ করছি, 5টা। ওই 5টা এখন তুমি 50টা ম্যাথও করতে পারবা, কোনো সমস্যা নেই, কোথাও তুমি আটকাবা না। ঠিক আছে, কারণ তুমি বেসিকটা বুঝো, এখন তুমি নিজেই করতে পারো বাকি পার্ট। ঠিক আছে, চলো তাহলে সবল অ্যাসিড ক্ষার এটার মিশ্রণের যে ম্যাথ, মিশ্রণের ম্যাথটা করে ফেলি। সো চলো 2টা পাত্র নিয়ে নিই। ঠিক আছে, ফার্স্টে আমরা 2 পাত্র করব, তারপর আমরা 3 পাত্র করব। 3 পাত্র 2 পাত্র করতে পারা মানে 10 পাত্র করতে পারবা, 5 পাত্র, 6 পাত্র, 7 পাত্র, যাই দেখ সিস্টেম একই। সো তো আমরা ফার্স্ট 2 পাত্র দিয়ে করি, সিস্টেমটা সেম থাকবে। সো এখানে ধরো আছে হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, এটা আছে হচ্ছে 50 ml 0.2 মোলার। আর এইখানে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা ধরো আছে হচ্ছে 30 ml 0.1 মোলার। সো এবার এটাকে নাম দিয়েছে তারা পাত্র এ, এটাকে নাম দিয়েছে পাত্র বি। তোমাকে গ নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করছে অথবা ঘ নাম্বারে যে এ প্লাস বি পাত্রের পিএইচ, এ প্লাস বি পাত্রের প্রকৃতি কি, অর্থাৎ এটা কি অ্যাসিড হবে, এটা কি ক্ষার হবে না কি হবে, প্রকৃতি। এরপর তোমাকে বলছে মিশ্রণের ঘনমাত্রা, দুইটাকে যে মিক্স করছো এ প্লাস বি করছো সেই মিশ্রণের ঘনমাত্রা কত, মিশ্রণের ঘনমাত্রা। এবং ফাইনালি তোমাকে বলবে পিএইচ কত। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে 3টা প্রশ্ন আসতে পারে। দুটাকে মিক্স করে দিলে মিশ্রণের প্রকৃতি কি, অ্যাসিড হবে না ক্ষার হবে, মিশ্রণের ঘনমাত্রা কত এবং মিশ্রণের পিএইচ কি। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথ করতে হলে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্স বা তুল্য যে সিস্টেমটা আছে সেই দিয়ে ম্যাথ করি। সো অনেক জিনিসগুলো পারো না, আজকের পরে আর কোনোদিন তোমার ব্যস্ত লাগবে না, একটু ঠান্ডা মাথায় দেখো কেমনে করতেছি। আমরা অ্যান্সার শুরু করলাম। দেখো 2টা পাত্র এখানে আছে তাই না, এ পাত্র আর বি পাত্র। সো আমরা 2টার ক্ষেত্রে একটু আলাদা করে হিসাব করব। এটা হচ্ছে অ্যাসিড তাই না, সো অ্যাসিড থেকে কি আসে H+, এটা হচ্ছে কি ক্ষার, ক্ষার থেকে কি আসে OH-। সো এখানে যদি আরেকটা পাত্র থাকতো যেখানে একটা অ্যাসিড থাকতো, ওইটা থেকে কি আসতো অ্যাসিড যেহেতু তাহলে H+। এখানে যদি আরও একটা পাত্র থাকো, 4টা পাত্র, এবং ওই পাত্রটা যদি ক্ষার থাকে তাহলে ওটা থেকে কি আসবে OH-। সো আমরা কি করব, আমরা যত পাত্র পাবো, যেই পাত্রের মধ্যে অ্যাসিড পাবো সেটাকে H+ এ নিয়ে যাব, যেই পাত্রের মধ্যে ক্ষার পাবো সেটাকে OH- এ নিয়ে যাব। তাহলে যেটা হবে, আমরা অ্যাসিডগুলোকে সব অ্যাসিড, এখানে যদি 10টা পাত্র থাকে, 10টার মধ্যে 6টা পাত্রে যদি অ্যাসিড থাকে তাহলে 6টা পাত্রকে H+ এ নিয়ে যাব আর 4টা পাত্রকে OH- এ নিয়ে যাব। আমাদের সিস্টেম একটাই, অ্যাসিডগুলোকে H+ এ নিয়ে যাব, ক্ষারগুলোকে OH- এ নিয়ে যাব। এখন এটা কেমনে নেওয়া যায় দেখো।
যেমন এ পাত্রের ক্ষেত্রে তুমি লিখবা, তুমি যে পাত্র নিয়ে কাজ করবা সেটার ক্ষেত্রে তুমি লিখে ফেলবা যে এ পাত্রের ক্ষেত্রে কি, এ পাত্রের ক্ষেত্রে অ্যাসিডটা আছে 50 ml 0.2 মোলার এবং অ্যাসিডের নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো এইটা ইকুইভ্যালেন্সটা আমরা কি দেখতে পারবো, দেখো তো আমরা জানি এটা হচ্ছে আয়তন V, এটা হচ্ছে ঘনমাত্রা S, এবং আমরা জানি N ইজ ইকুয়ালস টু SV। এটা করলে আমরা মোল সংখ্যা পাই, তাই তো? সেখানে আমরা মোল কাউন্ট করি না, আলটিমেটলি আমরা যেটা করি এই দুটাকে যদি গুণ করি, 50 আর 0.2কে যদি গুণ করি তা মানটা আসবে 10, তাই না? মানটা আসবে কত? 10। এই 10 গুণ করে যা আসে সেটাকে আমরা আয়তনে লিখি। কি করি, এখানে এই যে আয়তন আর যে ঘনমাত্রাটা দেওয়া থাকে, এই যে এত ml এত মোলার, আমরা এই দুটোকে গুণ করি, গুণ করে সেই মানটা আয়তনের জায়গায় লিখি এবং ঘনমাত্রাকে 1 লিখি, 1 অলওয়েজ 1, এইটা এত। সো ভাই এই যে আপনি লাইনটা লিখলেন 50 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, এইটা ইকুইভ্যালেন্স টু বা সমতুল্য, কার সমতুল্য? 10 ml 1 মোলার H2SO4। কেমনে ভাই এটা প্রমাণ দেন? ভাই 50 ml আর 0.2 এটাকে গুণ করলে n এর মান যা আসবে 10 আর 1 গুণ করলে তো তাই আসবে। কিন্তু আপনি এটাকে কেন 1 বানাইছেন এই উত্তরটা আমি পরে দিব, তুমি একটু মনে রাখো আমরা কি করি, আমরা এদেরকে গুণ করে এটা যেই মানটা আসে 50 আর 0.2 গুণ করে 10 আসলো না, সেটাকে লিখি ml, যে 10 ml আর ঘনমাত্রা অলওয়েজ 1 মোলার এবং এই যোগটা কি H2SO4। এবার আমার উদ্দেশ্য কি ছিল, অ্যাসিডকে নিব H প্লাসে। সো আমরা H2SO4 থেকে যদি H প্লাসে চলে যাই, একটু আগে আমরা দেখছি যে H2SO4 থেকে H প্লাস যেতে চাইলে কি করতে হবে, তুল্য সংখ্যা 2 দ্বারা গুণ করতে হবে। সো আবার HCl থেকে যেতে চাইলে এটা দ্বারা গুণ করতে হবে। তার মানে তোমার এখানে যে অ্যাসিড বা ক্ষারটা আছে সেখান থেকে তুমি যদি H প্লাস অথবা OH মাইনাসে যাইতে চাও তোমাকে তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবং কাকে গুণ করবা? অনলি আয়তনটাকে, ঘনমাত্রা 1 থাকবে, অলওয়েজ একই থাকবে। সো H2SO4 এ হাইড্রোজেন আছে 2টা বা তুল্য সংখ্যা 2, তাই তুমি 2 দ্বারা এটার আয়তনটাকে গুণ করবা, তাহলে এটা হয়ে যাবে 20 ml 1 মোলার H প্লাস। শেষ, এই পাত্র নিয়ে তোমার কাজ শেষ। এখন বাকি যদি 10টাও অ্যাসিডের পাত্র থাকে সবগুলোর ক্ষেত্রে তুমি সেম কাজ করবা, যে এত ml এত মোলার অমুক অ্যাসিড ইকুয়ালস টু এই দুটাকে গুণ করে যত ml আসবে সেইটা 1 মোলার ওই অ্যাসিড। এরপরে ওটা তুল্য সংখ্যা দ্বারা আয়তনটাকে গুণ করে দিবা 1 মোলার H প্লাস। তার মানে অ্যাসিড থেকে তুমি চলে গেলা H প্লাসে, তোমার অ্যাসিডের কাজ শেষ। এবার বি পাত্রে আছে ক্ষার। সো বি পাত্রের ক্ষেত্রে দেখো এটাকে আমরা OH মাইনাসে নিয়ে যাব, সেম উপায়, একদম সেম টু সেম। বি পাত্রের ক্ষেত্রে কি হবে দেখো তো, বি পাত্রের ক্ষেত্রে কি হবে একটু দেখো। সো যখন আমরা বি পাত্রের ক্ষেত্রে হিসাব করতেছি, বি পাত্রে আছে 30 ml 0.1 মোলার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এইটা ইকুইভ্যালেন্স টু, গুণ করো 30 আর 0.1 গুণ করলে আসবে 3, তার মানে হচ্ছে 3 ml। তুমি জানো গুণ করে কই লিখতে হয়, আয়তনে লিখতে হয়, আর ঘনমাত্রা কত 1 মোলার এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এইবার ওর মধ্যে OH আছে একটা, তার মানে ওর তুল্য সংখ্যা 1। সো 1 দ্বারা আয়তনের 3কে গুণ করলে তো চেঞ্জ হবে না, সো এটা 3ই থাকবে। সো 3 ml 1 মোলার OH মাইনাস। এই যে আমার কাজই হচ্ছে একটা, যে আমি অ্যাসিডটাকে নিয়ে যাব হচ্ছে H প্লাসে, ক্ষারটাকে নিয়ে যাব হচ্ছে OH মাইনাসে। এইবার তোমার প্রশ্নের আমি উত্তর দিব যে ভাইয়া আপনি কেন হচ্ছে আয়তনটাকে চেঞ্জ করলেন, ঘনমাত্রাটাকে কেন 1 রাখলেন, এবং এইসব পেতে আপনি এই কাজগুলো কেন করলেন, কি এমন দরকার ছিল? এখন আমার জন্য তুলনা করাটা ইজি হয়েছে। কেন? যে আমি হিসাব করতেছি H প্লাস আছে 20 ml 1 মোলার এবং OH মাইনাস আছে 3 ml 1 মোলার। যদি ঘনমাত্রাটা সেম না হইতো তাহলে কি আমি এই তুলনাটা করতে পারতাম যে কোনটা বেশি আছে কোনটা কম আছে? দুইটা জিনিসের ঘনমাত্রা যদি সেম না থাকে তাহলে কি তাদের মাঝখানে তুলনা করা যায়, তাদের মাঝখানে যোগ বিয়োগ করা যায়? যায় না। সো এটাকে 1 বানানোর উদ্দেশ্য এইটাই যে আমার কিন্তু একটু পরে তুলনা করতে হবে যেখানে কি অ্যাসিড বেশি আছে, H প্লাস বেশি আছে নাকি OH মাইনাস বেশি আছে। সো এই উদ্দেশ্যেই আমি কি করছি, এখানে ছিল 50 ml 0.2 মোলার, এটা যা বোঝাইতেছিল 10 ml 1 মোলার তাই বোঝায়, বাট আমার এটা লেখার সুবিধা কি, এটা লেখার সুবিধা হইলো এখন অ্যাসিডটা বা H প্লাসটাও আছে 1 মোলার, ক্ষারটাও আছে 1 মোলার। এবার আসো সমান সমান হয়েছে, এবার তুলনা করি দেখি তো কে বেশি আছে কে কম আছে। এবার দেখো অ্যাসিডটা আছে 20 ml, ক্ষারটা আছে 3 ml, বা H প্লাস আছে 20 ml,
OH মাইনাস আছে 3 ml, তাইলে অবশিষ্ট কে থাকবে, কে এখানে বেশি, অ্যাসিড বেশি, H প্লাস বেশি। তার মানে তুমি বুঝতে পারছো যে এই দ্রবণে মারামারি করে খাটটা শেষ হয়ে যাবে, অ্যাসিডটা থেকে যাবে। মানে দ্রবণের প্রকৃতি, প্রথম প্রশ্নের অ্যান্সার, প্রকৃতি কি অম্লীয় বা অ্যাসিডীয়। তাইলে তুমি লিখবা যে অবশিষ্ট H প্লাস, কোনটা অবশিষ্ট আছে, অবশিষ্ট H প্লাস, অবশিষ্ট H প্লাস কতটুকু, 20 থেকে 3 বাদ যাবে, কারণ আমরা জানি একটা H প্লাস একটা OH মাইনাসের জন্য যথেষ্ট। তাহলে 20 ml এবং 3 ml কাটাকাটি গিয়ে অবশিষ্ট H প্লাস থাকবে 17 ml, এবং ঘনমাত্রা তো 1 মোলারই ছিল, এবং এটা হচ্ছে H প্লাস বাকি থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেটলি উদ্দেশ্য, যে আমরা কি কাজ করলাম, আমরা বের করে ফেললাম যে আমাদের এই পাত্রে এই দুটাকে মিক্স করে দিলে অ্যাসিড খার মারামারি করে কতটুকু অ্যাসিড থাকবে, 17 ml 1 মোলার H প্লাস থাকবে। এখন তোমাকে যদি বলে সালফিউরিক অ্যাসিড কতটুকু, বুঝলাম H প্লাস হচ্ছে 17 ml 1 মোলার, সালফিউরিক অ্যাসিড কি হবে, অর্ধেক হবে, কারণ তুমি জানো সালফিউরিক অ্যাসিড থেকে H প্লাসে আসতে হলে 2 দ্বারা গুণ করতে হয়, তাহলে H প্লাস থেকে আবার সালফিউরিক অ্যাসিড যেতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, শেষ। তাহলে H প্লাস আছে 17 ml 1 মোলার, আর সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু, 17 অর্ধেক কত হবে, 9.5, ঠিক আছে, অর্থাৎ সরি 8.5, তাহলে 8.5 ml 1 মোলার H2SO4। সো দুইটার একটা লেখলেই হয়। সো এই দুইটা পাত্রকে মিক্স করলে দুইজন মারামারি করে কে টিকে আছে, অ্যাসিড টিকে আছে। অতএব দ্রবণের প্রকৃতি অম্লীয়, প্রকৃতি কি অম্লীয়, প্রকৃতি কি অম্লীয়, প্রকৃতি কি অম্লীয়। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার আমি তাদেরকে দিয়ে দিছি যে ভাই প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে অম্লীয়। তাহলে প্রথমটার অ্যান্সার শেষ। এবার বাকি দুইটা, মিশ্রণের ঘনমাত্রা কি, পিএইচ কি। সো এটা তো আর এই টাইপের কোনো কিছু না, এটা আমি নর্মালি বের করবো। সো নর্মালি চলো বের করি যে মিশ্রণের ঘনমাত্রা আর পিএইচ এর যে পার্টটা আছে সেটা এখন আমরা বের করব। সো চলো প্রথমে এখন আমাদের প্রকৃতি, এখন আমাদের এই দুজন মারামারি করে বর্তমানে পাত্রটার মধ্যে কি আছে দেখো তো, এই যে পুরা পাত্র, এই পুরা পাত্রের মধ্যে এখন কে আছে, শুধুমাত্র এই পুরা পাত্রের মধ্যে খুব বড় পাত্র হয়ে গেছে, ছোট্ট একটা পাত্র আঁকি। সো এখন আমাদের এই পাত্রের মধ্যে আছেই একজন, সেটা হচ্ছে 17 ml 1 মোলার H প্লাস, 17 ml 1 মোলার H প্লাস, অথবা 8.5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, একটা লিখলেই হয়। সো আমরা H প্লাস দিয়ে করি, কোনো সমস্যা নেই, একই। সো তাইলে আলটিমেটলি মিশ্রণের ঘনমাত্রা বা ফাইনাল ঘনমাত্রা কত হবে, মিশ্রণের ঘনমাত্রা, এটাকে আমরা যদি হচ্ছে S2 ধরি, তাহলে তোমরা সবাই জানো যে ভাই V1S1 = V2S2, তোমরা সবাই এটা জানো না যে ভাইয়া V1S1 এগুলা কিন্তু পরিমাণগত রসায়নে পড়ার কথা, V1S1 = V2S2। তাহলে যে ফাইনাল ঘনমাত্রা S2 কত আসবে, ফাইনাল ঘনমাত্রা S2 সমান আসবে V1S1 / V2। সো দেখো দুইজন মারামারি করে আয়তনটা কত আছে, 17 ml, ঘনমাত্রাটা কত আছে 1 মোলার, এটা আমি ইচ্ছা করে বানাইছি তুলনা করার জন্য, মনে আছে। আর তুমি যে দুইটা পাত্রকে মিক্স করলা, দুইটা পাত্রে কি পানির পরিমাণ বাড়ছে না, এটা ছিল 30, এটা ছিল 50, তাহলে আয়তন কত হয়ে গেছে 80। সো এই 80 দ্বারা ভাগ করলেই তুমি পেয়ে যাবে হচ্ছে মিশ্রণের ফাইনাল ঘনমাত্রা, শেষ। ব্যাস কিছুই না, এখান থেকে যা অবশিষ্ট থাকবে ভি আর এস, এটাকে তুমি গুণ করে 80 দ্বারা ভাগ করে দিবা, V1S1 / V2, তাহলেই তুমি পেয়ে যাবা ফাইনাল ঘনমাত্রা। তাহলে দেখি তো ফাইনাল ঘনমাত্রা কত, 17 × 1 / 80, তাহলে ফাইনাল ঘনমাত্রা হচ্ছে 0.2125 মোলার, শেষ। তাহলে সেকেন্ড অ্যান্সারও পেয়ে গেলাম যে মিশ্রণের ফাইনাল ঘনমাত্রা কত, 0.2125 মোলার। এবার লাস্ট পিএইচ। ভাই দ্রবণে মারামারি করে কে টিকে আছে, অ্যাসিড, তাহলে এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাই তো বের করলাম কষ্ট করে S2। আমি কিন্তু সালফিউরিক অ্যাসিড করি নাই, কেন, কারণ সালফিউরিক অ্যাসিড করলে আবার 2 দ্বারা পরে গুণই করতে হবে পিএইচ বের করতে গেলে। এই যে আমরা যেমন কি করতাম, 2 দ্বারা গুণ করতাম না, সেটা করলাম না, আমি H প্লাসই রাখলাম। এখন আমি ডিরেক্ট পিএইচ বের করবো। সো এটা কি, এটা হচ্ছে H প্লাসের ঘনমাত্রা। এবার তাহলে পিএইচ বের করো। সো আমরা জানি পিএইচ = log of H প্লাস, শেষ। এই যে log of H প্লাস কত, এইটা 0.2125। সো তাইলে পিএইচ কত আসবে, log of অ্যান্সার পিএইচ আসবে 0.67, শেষ, 0.67। এই যে পুরো অ্যান্সার, প্রকৃতি অম্লীয়, ফাইনাল ঘনমাত্রা, পিএইচ। বলো তো বুঝতে পারছি কিনা, বলো তো বুঝতে পারছি কিনা। ও আমি তো সরি ভুলেই গেছি, তোমরা তো লাইভ ক্লাসে নাই, তাই না। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, সো আমরা এরপরে যাই।
তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে এবার ধরো আরো একটা পাত্র বাড়াই দিলাম, বাট সেম টাইপ, সব কিন্তু সেম থাকবে। অ্যাসিড হলে H প্লাসে নিব, ক্ষার হলে OH মাইনাসে নিব। সো এবার ধরো এই পাত্রের মধ্যে আছে হচ্ছে আমাদের HCl, যেটা আছে কতটুকু, যেটা আছে হচ্ছে 70 ml 0.3 মোলার। এরপর ধরো মাঝের যে পাত্র আছে সেখানে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা আছে হচ্ছে 20 ml 0.1 মোলার। আর এই পাত্রের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আছে কত, এটা আছে হচ্ছে 90 ml 0.8 মোলার। সো এবার এই তিনটা পাত্রকে দিয়ে বলছে যে ভাই A প্লাস B প্লাস C, এই তিনটা মিশ্রণের ক্ষেত্রে তুমি কি বের করো, এই তিনটা মিশ্রণের ক্ষেত্রে তুমি বের করো যে পিএইচ কত হবে, মিশ্রণের প্রকৃতি কি, ঘনমাত্রা কি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে A প্লাস B প্লাস C। যেমন তিনটা পাত্র দিলে তোমরা অনেকে ভয় পেয়ে যাও, ওই সেম জিনিসই হবে, তুমি দেখো যখন তুমি 10টা পাত্র দিলেও পারবা। A প্লাস B প্লাস C এর মিশ্রণের ক্ষেত্রে, A প্লাস B প্লাস C এর ক্ষেত্রে তুমি কি বের করবা, তুমি মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা ও পিএইচ বের করবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে চলো আমরা আমাদের অ্যান্সার করা শুরু করি। আমাদের এবার তিনটা পাত্র আছে, আমরা প্রথম পাত্রের ক্ষেত্রে কাজ শুরু করে দিব। যে এ পাত্রের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাসিড HCl, কত আছে 70 ml 0.3 মোলার, যেটার নাম হচ্ছে HCl। তাইলে এইটা ইকুইভ্যালেন্সটা কি হবে, 70 আর এটা গুণ করতে হবে, তাই তো। এটা কত আসবে, তুমি যদি 70 আর 0.3 গুণ করে দাও, 70 ইন্টু 0.3, তাহলে আসতেছে 21, অর্থাৎ 21 ml। তুমি জানো এটা কই লিখতে হবে, গুণ করে আয়তনে লিখতে হবে। আর ঘনমাত্রা কত, 1 মোলার, ঘনমাত্রা কত 1 মোলার, এটা হচ্ছে HCl, তাই তো। এরপরের লাইনটা কি করতে হবে, এটা যেহেতু অ্যাসিড, কই নিতে হবে H প্লাসে। সো HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। সো 1 দ্বারা আয়তনকে গুণ করলে কোনো চেঞ্জই হবে না, এটাই থাকবে। অর্থাৎ 20 ml 1 মোলার HCl যেই কথা, 20 ml 1 মোলার H প্লাস একই কথা, তাই তো। আচ্ছা, এরপরে বি পাত্র। হ্যাঁ, বি পাত্রের ক্ষেত্রে কি আছে, বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্রের ক্ষেত্রে আছে সালফিউরিক অ্যাসিড, কত 20 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4, ইকুইভ্যালেন্স টু কি হবে 0.1 আর 20 গুণ করলে আসবে হচ্ছে 2 ml, এবং ঘনমাত্রা হয়ে যাবে 1 মোলার এবং সালফিউরিক অ্যাসিড। এবার তোমার কাজ কি, এবার তোমার কাজ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে 2, 2 দ্বারা আয়তনটাকে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 4 ml 1 মোলার H প্লাস। অর্থাৎ 2 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড যেই কথা, 4 ml 1 মোলার H প্লাস একই কথা, কারণ একটা সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আসে 2টা, অর্থাৎ ডাবল হয়ে যাবে, এতটুকুই। ঠিক আছে, আচ্ছা এরপরে লাস্টের কাজটা কি, লাস্টের কাজটা হচ্ছে আমাদের এই যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে সি পাত্র, ওকে নিয়ে কাজ করা। তো সি পাত্রের ক্ষেত্রে দেখো তো, জাস্ট আগে খালি কি ছিল, একটা অ্যাসিড ছিল তাই একবার কাজ করছি, এবার দুইটা আছে তাই দুইবার কাজ করতেছি। এখন একটা খার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সি পাত্রের ক্ষেত্রে কি আসবে দেখো তো, এটা কত আছে ভাইয়া 90 ml। তো সি পাত্রের ক্ষেত্রে কত আসবে 90 ml 0.8 মোলার 0.8 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 90 আর 0.8 গুণ করতে হবে, তাই না। সো 90 ইন্টু 0.8 গুণ করলে আসবে 72 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো। তাহলে আমরা জানি এরপরে কি করব, এটা তো ক্ষার, তাহলে ক্ষারের ক্ষেত্রে OH মাইনাস হবে এবং এটা তুল্য সংখ্যা 1। সো 1 দ্বারা গুণ করলে 72 থাকবে, তাহলে 72 ml 1 মোলার OH মাইনাস। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল তিনটা পাত্র নিয়ে কাজ করা শেষ। এবার তুমি চোখ দিয়ে তুলনা করলে বুঝতে পারবা যে H প্লাস এ পাত্র থেকে আসছে 21 ml, ঘনমাত্রা না চিন্তা করার কিছু নাই, কারণ ঘনমাত্রা সবগুলো এক আছে। এবার তুলনা করো আয়তন, এখান থেকে বি পাত্র থেকে আসছে, এই সালফিউরিক অ্যাসিড থেকে আসছে 4 ml। সো টোটাল H প্লাস হচ্ছে 25 ml 1 মোলার,
আর ক্ষার একাই হচ্ছে 72 ml 1 মোলার। তাহলে তুমি বলো তো কে জিতলো? ক্ষার জিতলো। তাহলে তুমি এবার সুন্দর মতো কি করবা, মিশ্রণের প্রকৃতিটা বলে দিবা কি, যে অবশিষ্ট OH মাইনাস, অবশিষ্ট OH মাইনাস কতটুকু বাকি আছে দেখো তো, এটা ছিল 72 আর টোটাল 21 আর 4 মিলে হচ্ছে 25, তাহলে এতটুকু বাদ দিয়ে দিলে যত ml থাকে অতটুকু বাকি থাকবে। ঘনমাত্রা তো আগে 1 ml ছিল, এখনো 1 মোলারই আছে। তাহলে আমি যদি বাদ দেই তাহলে 72 - 25 করলে আমি পেয়ে যাবো 47 ml, 1 মোলার OH মাইনাস। শেষ। এবার তুমি জানো যেগুলো হচ্ছে V1S1, তুমি খালি টোটাল যে মিক্সচারের আয়তনটা আছে সেটা দ্বারা ভাগ করলে পেয়ে যাবা মিশ্রণের ঘনমাত্রা। সো মিশ্রণের প্রকৃতির আগে বলে ফেলি যে প্রকৃতি ক্ষারীয়, প্রকৃতি ক্ষারীয়, কারণ এবার কে জিতছে? ক্ষার, OH মাইনাস আছে, তাহলে প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। প্রথমটা কোশ্চেনের অ্যান্সার শেষ। তাহলে মিশ্রণের প্রকৃতি ডান। এরপরে মিশ্রণের ঘনমাত্রা, তো আমরা জানি মিশ্রণের ঘনমাত্রা বের করার সূত্র কি? মিশ্রণের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে, আমরা একটু সেপারেট করে নেই জিনিসটা, তাহলে এই পোর্শনটার সাথে ওই পোর্শনটা মিলবে না। সো এইবার আসো এই পাশে। সো এইবারে তুমি দেখো, তুমি জানো যে ফাইনাল ঘনমাত্রা S2 অথবা OH আয়নের ঘনমাত্রা, আমরা ডিরেক্ট লিখলাম যে OH আয়নের ফাইনাল ঘনমাত্রা মিশ্রণের মধ্যে কত আসবে, বাকি আছে কতটুকু মারামারি করে 47 ml 1 মোলার, অর্থাৎ V1S1, আগে ফর্মুলাটা লিখে ফেলি, ডিভাইড বাই V2, এবার বসায় দাও। ও বাকি আছে 47 ml 1 মোলার, আর টোটাল এবার 90 20 110 আর 70 180, তাহলে 180 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমি কি পেয়ে যাবো? OH আয়নের ঘনমাত্রা বা ফাইনাল ঘনমাত্রা। তো 47 ডিভাইড বাই 180 করলে অ্যান্সার আসবে 0.26 মোলার। সো এই গেল আমাদের মিশ্রণের ফাইনাল ঘনমাত্রা, মিশ্রণের ফাইনাল ঘনমাত্রা। এবার পিএইচ, ভাইয়া ও তো ক্ষার, ওর ক্ষেত্রে কি ডাইরেক্ট পিএইচ বের করতে পারবা? না, OH আয়নের ঘনমাত্রা জানো, আগে POH বের করে তারপরে পিএইচ। তাহলে চলো বের করে ফেলি। আমরা জানি POH ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ OH মাইনাস, সো মাইনাস লগ অফ OH মাইনাস কত? 0.26। তাহলে এবার বসায় দাও, কত আসছে? মাইনাস log of answer is equals to 0.58 আসবে, and pH সমান সমান আসবে 14 মাইনাস POH, যেটা আসবে কত? 14 মাইনাস অ্যান্সার করলে আসবে 13.42। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বলো, দুইটা কোশ্চেন যে প্র্যাকটিস করছি এই ইহজিন্দেগিতে আর এই টাইপের প্রশ্নে কোনো সমস্যা হবে? এই যে ফাইনাল ঘনমাত্রা, এই যে মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়, আর এই যে মিশ্রণের পিএইচ। শেষ। বলো, এখন যদি তোমাকে এখানে 20টা পাত্রও দেয়, তুমি কি করবা? অ্যাসিডগুলোকে H+ নিয়ে যাবা, ক্ষারগুলোকে OH- নিয়ে যাবা, দেখবা কোনটা বেশি কোনটা কম আছে, যেটা বেশি থাকবে মিশ্রণটা ওরকম হবে। এরপরে যা বাকি থাকবে সেটাকে টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিবা, তাহলে ফাইনাল ঘনমাত্রা চলে আসবে। এরপরে অ্যাসিড বাকি থাকলে ডিরেক্ট পিএইচ এর সূত্র, ক্ষার হইলে POH বের করে পিএইচ এর সূত্র। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের শক্তিশালী অ্যাসিড ক্ষারের যে টাইপটা ছিল, দুইটা টাইপের ম্যাথ, একটা হচ্ছে মিক্সচার, সো এই হচ্ছে একটা মিক্সচার, এই হচ্ছে একটা মিক্সচারের ম্যাথ, আর এই হচ্ছে টাইপ 1 যে ডিরেক্ট ঘনমাত্রা দিয়ে পিএইচ, ডিরেক্ট ঘনমাত্রা দিয়ে পিএইচ, অ্যাসিড হইলে ডিরেক্ট বের হয়ে যাবে, ক্ষার হইলে POH বের করে পিএইচ বের করতে হবে। এন্ড তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে এই অ্যাসিড অথবা ক্ষারের যে ঘনমাত্রা সেটাকে অবশ্যই তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবং এখানে কেন পিএইচ বের করতে গেলে ভাই গুণ করার নেই, কারণ যে আগেই তো আমরা গুণ করে ফেলছি, সালফার কে 2 দ্বারা গুণ করে H+ OH- তো আগেই বের করে ফেলছি, এজন্য আর এখানে করা লাগে না এক্সট্রা করে। কথা বুঝতে পারছো? সে হচ্ছে শক্তিশালী অ্যাসিড ক্ষার। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এর পরের টপিক বা লাস্ট টপিক, সেটা হচ্ছে বাফার দ্রবণ। সো বাফার দ্রবণ কি? তোমরা বাফার ওয়ার্ডটার সাথে খুবই পরিচিত। যখন তোমাদের ইউটিউবে একটা ভিডিও তুমি দেখতেছো বা ফেসবুকে একটা রিলস তুমি দেখতেছো এবং হুট করে লোডিং বাটন চলে আসলে বলো কি যে ধুর, আজকে বাইরে অনেক বৃষ্টি হয়েছে এবং এজন্য অনেক বাফার করতেছি, কিছুই দেখতে পারতেছি না, ধুর খালি ল্যাগ দেয়, খালি হচ্ছে তোমার বাফার করে, ভিডিও দেখতে পাই না ঠিকঠাক। এই তোমার হচ্ছে ইন্টারনেট প্রোভাইডারের ফোন দিত যে কি অবস্থা, এত খারাপ কেন স্ক্রিনের অবস্থা, তাই না? বাফার। তখন তুমি বলো কি? বাফার। তার মানে যখন তোমার ভিডিওটা আটকায় যায়, চলে না, তখন তুমি বলো যে ভিডিওটা বাফার করতেছে। তার মানে কোনো কিছু আটকায় যাওয়াকে আমরা বলি হচ্ছে বাফার। এবং ওই বাফার এবং এই বাফার সেম। এবং যখন কোন একটা দ্রবণের পিএইচ মানটা আটকায় যায় তখন আমরা সেটাকে বলি বাফার। তাহলে দেখো, ভিডিও আটকায় গেল বাফার, পিএইচ আটকায় গেল, সেটাকে আমরা বলি বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণের সংজ্ঞাটা কি? বাফার দ্রবণের সংজ্ঞা হচ্ছে যেই দ্রবণের পিএইচটা আটকায় যায়, অর্থাৎ সামান্য পরিমাণে অ্যাসিড ক্ষার যোগ করলেও পিএইচ চেঞ্জ হয় না, আটকায় যায়, সেই দ্রবণের পিএইচ, সেই দ্রবণটাকে আমরা বলি বাফার দ্রবণ। তাহলে যেই দ্রবণে
তোমরা এতদিন হয়তো মুখস্থ করছো, এভাবে বুঝা পড়ো নাই, সেগুলো কিন্তু খুবই ইজি। যেই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। তো এই হচ্ছে বাফার দ্রবণের বেসিক সংজ্ঞা। এবার বাফার দুই রকমের হইতে পারে। বাফার কয় রকমের হইতে পারে? বাফার দ্রবণ দুই রকম হইতে পারে। বাফার দ্রবণ হইতে পারে অম্লীয় বাফার দ্রবণ হইতে পারে অম্লীয় বাফার, অর্থাৎ অম্ল বা অ্যাসিড দিয়েও বাফার তৈরি হইতে পারে, যেখানে কি হবে, তুমি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ চেঞ্জ হবে না। আবার অনলি ক্ষার দিয়েও কি হইতে পারে, বাফার দ্রবণ হইতে পারে, যেখানে তুমি অ্যাসিড অথবা ক্ষার যোগ করলেও কি হবে না, পিএইচ চেঞ্জ হবে না। সো অম্লীয় বাফারও হইতে পারে, অথবা ক্ষারীয় বাফার, নট ক্ষার বাফার, ক্ষারীয় বাফার, ঠিক আছে। সো অম্লীয় বাফার হইতে পারে, আবার সেম টু সেম ক্ষারীয় বাফারও হইতে পারে। সো শুধুমাত্র অম্ল দিয়েও বাফার তৈরি হইতে পারে, ক্ষার দিয়েও বাফার তৈরি হইতে পারে। সো অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। এখন এই যে বাফার দ্রবণ, এটা কেমনে তৈরি হয়, বা কি এমন জিনিস আছে যার মধ্যে থাকার কারণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করলেও পিএইচ বাড়েও না কমেও না? সো এই যে অম্লীয় বাফার বলো অথবা ক্ষারীয় বাফার বলো, এগুলোর স্ট্রাকচারটা সেম। স্ট্রাকচারটা কিরকম, যে অম্লীয় বাফার যেটা, সেখানে কি থাকবে, একটা দুর্বল অম্ল থাকবে বা দুর্বল অ্যাসিড থাকবে, এবং তার সাথে যেই দুর্বল অ্যাসিডটা আছে তারই কোনো না কোনো একটা লবণ থাকবে, অর্থাৎ দুর্বল অ্যাসিডের লবণ, অর্থাৎ দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল অ্যাসিড এর লবণ, দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল অ্যাসিডের লবণ, এটাকে আমরা বলি হচ্ছে অম্লীয় বাফার। সেম টু সেম ক্ষারীয় বাফার মানে একটা দুর্বল ক্ষার থাকবে, প্লাস তার সাথে দুর্বল ক্ষারের লবণ, এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি হচ্ছে বাফার। সো আমরা যদি যৌগ দিয়ে বুঝতে চাই, তাহলে আমরা যে কোনো একটা দুর্বল অ্যাসিড নিতে পারি, যেমন CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড, এবং তার সাথে এই দুর্বল অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা পটাশিয়াম লবণ যে কোনো একটা কিছু নিলাম, যেমন ধরো CH3COONA, সেটা কি, এই ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। সো দেখো, একটা দুর্বল অ্যাসিড প্লাস তার লবণ, তাহলে এটা হচ্ছে একটা বাফার। আবার একটা দুর্বল ক্ষার তুমি নিয়ে নাও, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার, এবং তার সাথে তুমি তার একটা লবণ, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ নিয়ে নিলা, তাহলে এই দেখো দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ, এটাকে আমরা কি বলতে পারি, বাফার বলতে পারি। সো এই হচ্ছে বাফারের বেসিক স্ট্রাকচার, যে বাফার কি, বাফার মানে হচ্ছে দুর্বল প্লাস দুর্বলের লবণ। এখন দুর্বল অ্যাসিড হইলে এবং দুর্বল অ্যাসিডের লবণ হইলে অম্লীয় বাফার, আর দুর্বল ক্ষার প্লাস দুর্বল ক্ষারের লবণ হইলে ক্ষারীয় বাফার। সো এই হচ্ছে বাফারের বেসিক স্ট্রাকচার, দুর্বল প্লাস দুর্বলের লবণ, একে আমরা বলি হচ্ছে বাফার। এবং এগুলোর মধ্যে তুমি কি করবা, সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করবা, তাহলে সেখানে কি হবে না, পিএইচ চেঞ্জ হবে না। সো আশা করি বাফার দ্রবণের বেসিকটা তুমি বুঝতে পারছো। সো এবার বাফার দ্রবণ থেকে কয় টাইপের কোশ্চেন আসে? বাফার দ্রবণ থেকে মেইনলি তিনটা টাইপের কোশ্চেন আসে। বাফার দ্রবণ থেকে মেইনলি তিনটা টাইপের কোশ্চেন আসে। সো টাইপ 1 একটু বোঝার চেষ্টা করো। বাফার দ্রবণ থেকে টাইপ 1-এ যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে ডিরেক্টলি তোমাকে বাফারের ম্যাথ অথবা পিএইচ ম্যাথ করতে দিবে, ঠিক আছে। ডিরেক্ট তোমাকে বাফারের পিএইচ বের করতে দিবে, ডিরেক্ট তোমাকে পিএইচ বের করতে দিবে। অ্যান্ড বাফারের ক্ষেত্রে আমরা পিএইচ অথবা ক্ষারের ক্ষেত্রে পিওএস বের করে তারপরে পিএইচ, একই জিনিস। সো এই পিএইচ বের করার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে হেন্ডারসন-হ্যাসেলবাগের সূত্র। সো আমরা বাফারের ক্ষেত্রে কার সূত্র ইউজ করি? আমরা বাফারের ক্ষেত্রে হেন্ডারসন-হ্যাসেলবাগের সূত্র ইউজ করি। এবং হেন্ডারসন-হ্যাসেলবাগের সূত্রটা কিরকম? হেন্ডারসন-হ্যাসেলবাগের সূত্রটা হচ্ছে, যদি অ্যাসিড হয় তাহলে তো ডিরেক্ট পিএইচ বের হবে, এবং পিএইচ সমান হচ্ছে পিকেএ। অ্যাসিডের ওই যে কে এ মনে আছে, বিয়োজন ধ্রুবক কে এ, সেটারও তোমার কি বের করতে হবে, পি মানে মাইনাস লগ অফ কে, এটা বের করতে হবে। কারণ তুমি জানো কোনো কিছুর সাথে পি থাকা মানে তার সাথে মাইনাস লগ গুণ করা। সো পি এইচ মানে মাইনাস লগ অফ এইচ, পি কে মানে মাইনাস লগ অফ কে। সো পি কে প্লাস
লগ অফ, মনে রাখবা উপরে হচ্ছে লবণের মোল, ঠিক আছে, এন অফ লবণ, আর নিচে হচ্ছে এন অফ অ্যাসিড। যেহেতু এটা কি তোমার হচ্ছে অ্যাসিডের তোমার হচ্ছে পিএইচ বের করতেছি, আর যদি ক্ষার হয় তাহলে বের করতে পারবো পিওএইচ, তখন এটা কত আসবে পি কে, ক্ষার কি বেস না, তাহলে এর জায়গায় কি হয়ে যাবে পি কে বি প্লাস লগ উপরে হবে লবণের মোল, ওই যে তোমার অ্যাসিড এবং তোমার বাফার কেমনে তৈরি হয়, দুইটা লবণ, দুর্বলের লবণ এবং দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার। সো অ্যাসিডের ক্ষেত্রে তুমি নিচে লিখছিলা অ্যাসিড, তাহলে এখানে লিখবা এন অফ বেস বা ক্ষার। সো দেখো দুইটা সূত্র কিন্তু 100% সেম, খালি অ্যাসিডের ক্ষেত্রে পিকেএ এবং পিএইচ আর এন অফ অ্যাসিড, আর ক্ষারের ক্ষেত্রে আমরা জানি পিওএইচ বের করতে হয়, তারপরে পিকে এর বদলে পিকেবি হয়ে যাবে আর এন অফ বেস হয়ে যাবে, ঠিক আছে। এন্ড পিওএইচ বের হয়ে গেলে এরপরে তুমি পিএইচ সমান সমান কত 14 মাইনাস পিওএইচ, শেষ। সব জায়গায় কিন্তু আমরা সেম কাজটাই বারবার করে করছি, তাই না। ক্ষারের ক্ষেত্রে আমাদেরকে একটা লাইন এক্সট্রা করতে হয়, এতটুকুই। সো এটা গেল টাইপ 1, যেখানে তোমাকে ডিরেক্টলি পিএইচ বের করতে দিবে, তখন তোমাকে লবণের ঘন মোলটা বলে দিবে এবং অ্যাসিডের মোলটা বলে দিবে, কে বলে দিবে, তুমি ডিরেক্ট বসাই দিবা, পিএইচ চলে আসবে। ক্ষার হইলে তোমাকে লবণের মোলটা বলে দিবে, তারপরে দুর্বল ক্ষারের তোমার হচ্ছে দুর্বল ক্ষারের যে মোলটা সেটা বলে দিবে, পি কেবিটা বলে দিবে, কেবি বলে দিবে, পি কেবি তুমি বের করবা, অ্যান্ড সেখান থেকে পিওএইচ বের করে পিএইচ বের করবা। এটা হলো ডিরেক্ট, একদম ডিরেক্ট তোমাকে এই দুটা বলে দিল। এবার ইনডিরেক্টলি ম্যাথটা দিতে পারে, সেম ম্যাথে তোমাকে ইনডিরেক্টলি দিতে পারে, সেটাকে আমরা বলতেছি টাইপ 2। সো টাইপ 2 একটু বোঝার চেষ্টা করো। টাইপ 2 তে তোমাকে ডিরেক্টলি এই যে এই এন এর তোমার হচ্ছে মোল, লবণের মোল আর অ্যাসিডের মোলটা দেওয়া থাকবে না, তোমাকে একটু চালাকি করে বের করতে হবে। সো টাইপ 2 তে আমরা বলতেছি যে ইনডিরেক্ট পিএইচ, তোমাকে একটু কষ্ট করে বের করতে হবে। এখানে যেমন এই সূত্রে যা আছে হুবহু তোমাকে তাই বলবে, আমি প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা। আর এটা হচ্ছে ইনডিরেক্টলি তোমাকে পিএইচটা বের করতে হবে, ফর্মুলা এগুলাই খালি হচ্ছে এই এন এর মোলটা, লবণের মোলটা আর হচ্ছে তোমার অ্যাসিডের মোলটা ডিরেক্টলি বলবে না, তোমাকে চালাকি করে বের করতে হবে। আর লাস্ট একটা হচ্ছে এখান থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে, এবং এইটা আসার সম্ভাবনা এই দুটার থেকেও বেশি, ওই প্রশ্ন আসার সম্ভাবনা ম্যাথের থেকেও বেশি, থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে। যে সেটা কি, সেটা হচ্ছে টাইপ 3, যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণ কি এমন কাজ করে যে অ্যাসিড এবং ক্ষার যোগ করলেও পিএইচ চেঞ্জ হয় না, সেইটা, অর্থাৎ বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল, এবং এইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেটা কি, সেটা হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল, বাফারের ক্রিয়া কৌশল। সো আমরা বাফারের ক্রিয়া কৌশল একদম লাস্টে পড়বো। সো চলো আমরা হচ্ছে ফার্স্টে ডিরেক্ট পিএইচ এর একটা ম্যাথ করি, এবারে ইনডিরেক্ট পিএইচ এর একটা ম্যাথ করি, এবার হচ্ছে আমরা বাফারের ক্রিয়া কৌশল দেখলেই আমাদের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টার কিন্তু শেষ হবে, ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে প্রথম টাইপ 1 এ চলে যাই, যে ভাই ডিরেক্ট পিএইচ এর ম্যাথ যদি আমাদেরকে দেয়। সো অবশ্যই তোমার পরীক্ষার হলে উদ্দীপকের চিত্র দেওয়া থাকবে, সো আমরা চিত্রগুলো একটু আইকা ফেলি। দেখো যে এখানে এ পাত্রের মধ্যে আছে হচ্ছে CH3 COOH, আর এই পাত্রের মধ্যে আছে হচ্ছে 70 ml 0.2 মোলার, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। এবং এখানে আরেকটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে হচ্ছে বি পাত্রে CH3 COONA, এটা আছে 20 ml 0.5 মোলার, এবং এখানে কে এটা দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। তোমাকে গ নাম্বার প্রশ্নে বলছে যে এ প্লাস বি মিশ্রণের পিএইচ বের করো। পিএইচ বের করো। সো তুমি কিন্তু জানো যে কি ভাই, একটা দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের লবণ যোগ করলে সেটা কি হয়ে যাবে, বাফার দ্রবণ। আর বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ বের করার ফর্মুলা কি, যেহেতু এটা অ্যাসিড তাহলে পিএইচ বের করার ফর্মুলা আমরা অ্যান্সার করতেছি, তাহলে অ্যান্সার ইকুয়ালস টু কি আসবে, বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ সমান সমান হচ্ছে পি কে এ, যেহেতু এটা অ্যাসিড, প্লাস লগ উপরে এন অফ লবণ, সো এখানে লবণ আকারে কি দেওয়া আছে CH3 COONA, আর নিচে এন অফ অ্যাসিড দেওয়া আছে CH3 COOH। তাহলে দেখো এখানে তোমাকে সব বলে দিয়েছে, খালি ম্যাথ করতে বলছে, সেই জন্য বলছি যে ডিরেক্ট পিএইচ। সো চলো করি। এবার তুমি জানো পি এর উপরে যাই থাকবে তার সামনে মাইনাস লগ চলে আসবে, সো মাইনাস লগ অফ কে এ, এটার নামই হচ্ছে পিকে, প্লাস লগ উপরে
মোল লিখতে হবে, তাই না? সেগুলা কি? আয়তন আর ঘনমাত্রা, আয়তন আর ঘনমাত্রা। সো আয়তন আর ঘনমাত্রাকে গুণ করলে তো মোল পাবো। বাট দেখো আমাদের এখানে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে n = SV। আয়তন আর ঘনমাত্রা গুণ করলে যে মোল আসে, এই ফর্মুলাতে ভিটা বসাইতে হয় লিটারে, কিন্তু এখানে তো ml আছে, তাহলে আমাকে কি লিটারে নিতে হবে? না, নিতে হবে না। কেন? কারণ উপরেও তো তোমার সেম ml বসাইতেছো, নিচেও সেম ml বসাইতেছো, দুটো তো কানাডা গিয়ে ভাগই চলে যাবে। সো কোনো সমস্যা নেই, এখানে 1000 দ্বারা ভাগ করলেও যা, না করলেও তা। সো কিছু করা লাগবে না। তুমি যেটা করবা, উপরে লবণের যে মোলটা অর্থাৎ S আর B গুণ করে দিবা। এটা হচ্ছে 20, এটা 0.5, অর্থাৎ লবণ আছে 20 ml, 0.5 এটা গুণ করবা। আর এটা আছে 70 ml, 0.2। অ্যাসিডটা হচ্ছে নিচে, অর্থাৎ 70 × 0.2। দেখো তো এটা কি কঠিন? বলো, এটা কি কঠিন? ফর্মুলা পড়লেই ম্যাথ হয়ে যাবে। সো বাকি কাজটা ক্যালকুলেটর করবে। সো মাইনাস লগ অফ কে এর মানটা বসাই দাও, 1.8 × 10⁻⁵ প্লাস লগ 20 × এত কত আসে। সো মানটা যদি বসাই দেই, মাইনাস লগ অফ কে এর ভ্যালু হচ্ছে 1.8 × 10⁻⁵ এ প্লাস লগ অফ উপরে হচ্ছে 20 × 0.5, নিচে হচ্ছে 70 × 0.2। তাহলে এটা করলে আমাদের অ্যান্সার আসতেছে 4.59 এটম। ঠিক আছে, 4.5। সো এই হচ্ছে ডিরেক্টলি পিএইচ। ঠিক আছে, সো এটা যেহেতু অ্যাসিড ছিল, তাহলে আমি ডিরেক্টলি পিএইচ বের করতে পারছি। ধরো সেম ডিরেক্ট ম্যাথ তোমাকে হচ্ছে দিয়ে দিল। ঠিক আছে, ধরো তোমাকে ক্ষার দিয়ে দিল, তাহলে তোমাকে একটা কাজ এক্সট্রা করতে হবে, ওই যে পিওএস বের করে 14 থেকে মাইনাস করতে হবে। তো তোমাকে করে দেখাই একটা। ঠিক আছে, তোমাকে একটা করে দেখাই, তোমার জন্য আরো ইজিয়ার হবে। ঠিক আছে, সো এই পাত্রের মধ্যে কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এবং এইখানে আছে এটা কত? এটা হচ্ছে ধরো 20 ml, 0.7 মোলার। আর এখানে আছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে বি পাত্রে, এবং এটা আছে হচ্ছে 30 ml, 0.1 মোলার। এবং তোমাকে গ নাম্বার কোশ্চেন জিজ্ঞাসা করছে যে A + B পাত্রের মিশ্রণের পিএইচ বের করো। A + B মিশ্রণের পিএইচ কত? ঠিক আছে, বা তোমাকে পিএইচ বের করতে বলছে। সো এবার আমি দেখছি ভাই এটা তো ক্ষার, তাই না? সো ক্ষারের ক্ষেত্রে ডাইরেক্ট পিএইচ বের করতে পারবো না, পিওএস টা আগে বের করতে হবে। সো সেম ফর্মুলা, পি ওখানে ছিল কে এ, এখানে হয়ে যাবে কে বি, তাই তো? এবং অবশ্যই কে বি তোমাকে মেনশন করে দিবে প্রশ্নে, নাহলে তুমি ম্যাথ করতেই পারবো না, তাই না? সো এটা ধরো 1.8 10⁻⁶ দেওয়া আছে। সো এত পিকেবি প্লাস লগ উপরে হচ্ছে লবণের মোল, লবণ দেওয়া আছে NH4Cl, আর নিচে দেওয়া আছে তোমার হচ্ছে ক্ষারের তোমার হচ্ছে মোল NH4OH। সো এবার তোমার কাজ মানগুলো বসায় দেওয়া। সো পিকেবি মানে মাইনাস লগ অফ কেবি। কেবি কত? 1.8 × 10⁻⁶ প্লাস লগ উপরে লবণ আছে 30 ml, 0.1 মোলার, 30 × 0.1, আর এটা আছে হচ্ছে 20 ml, 0.7 মোলার, অর্থাৎ 20 × 0.7। শেষ। তাহলে এইবার বাকি কাজ তো করবে তোমার ক্যালকুলেটর। তাহলে ক্যালকুলেটর যদি বসাই দেই, আসবে মাইনাস লগ অফ 1.8 × 10⁻⁶ প্লাস লগ অফ উপরে 30 × 0.1 ডিভাইড বাই 20 × 0.7। এটা করলে আমাদের পিওএসটা আসবে 5.07। অ্যান্ড ক্ষারের ক্ষেত্রে একটা কাজ এক্সট্রা করতে হয়, পিওএস জানি না গেছি, এবার আমি জানি পিএইচ সমান পিওএইচ, সরি 14 মাইনাস বা 14 থেকে আমাকে মাইনাস করতে হবে, তাহলে 14 মাইনাস পিওএইচ। সো 14 মাইনাস পিওএইচ কত? 5.07। সেটা যদি মাইনাস করে দেই, তাহলে অ্যান্সার কত আসে? 14 মাইনাস অ্যান্সার করলে আসে 8.93। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিএইচ। শেষ। দেখো তো ইজি না? এটা হচ্ছে ডিরেক্ট দিল। এইবার একটা ইনডিরেক্ট উপায় আছে, যে বাফার তোমাকে এইভাবে হয়তো দেখাবে না, কিন্তু বাফার হইতেও পারে আবার নাও হইতে পারে। ঠিক আছে, কি বোঝাতে চাচ্ছি তুমি একটু প্রশ্ন দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, এটা প্রশ্ন না দেখলে সব থেকে ভালো বোঝা যায়। টাইপটা হচ্ছে এইরকম। আগে আমি তোকে বোঝাচ্ছি, তারপরে তোমাকে আমি ম্যাথ করবো, কোনো সমস্যা নেই। এবং এইটা বেশি আসে, একদম ডিরেক্ট এগুলো না দিয়ে, মানে ডিরেক্টলি তোমাকে দিয়ে দিলে তো তুমি খালি কি করবা? সূত্র বসাবার ম্যাথ করবা। এগুলো না দিয়ে এইটা বেশি আসে, মানে ইনডিরেক্টটা বেশি আসে। ঠিক আছে, সেখানে ধরো এ পাত্রের মধ্যে আছে হচ্ছে
আমাদের দুর্বল অ্যাসিডটা CH3COONA, সো এটাকে দেখা মাত্রই তোমার একটু মাথায় সন্দেহ থাকা উচিত যে এখানে হয়তো বাফার হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। সো এটা 70 ml 0.5 মোলার দেওয়া আছে, আর এই পাত্রের মধ্যে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এটা দেওয়া আছে 20 ml 0.5 মোলার। সো এখন কথা হচ্ছে যে ভাই এইটা আবার এই মিশ্রণে তোমার হচ্ছে ধরো পিএইচ বের করতে বলছে, একটা দুর্বল একটা শক্তিশালী দেওয়া আছে, একটা দুর্বল একটা শক্তিশালী দেওয়া আছে, একটা দুর্বল একটা শক্তিশালী দেওয়া আছে। এই টাইপের মিশ্রণে যদি পিএইচ বের করতে বলে বা এই টাইপের মিশ্রণ কেমন হবে সেটা যদি বের করতে বলে, তাহলে তোমার মাথায় প্রশ্ন থাকবে যেটা বাফার হইতেও পারে নাও হইতে পারে, বাফার হইতেও পারে নাও হইতে পারে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি করতেছিলাম, শক্তিশালীর সাথে শক্তিশালী, দুর্বল আর দুর্বল, আর এইবার দেখো একটা দুর্বল একটা শক্তিশালী, একটা দুর্বল একটা শক্তিশালী। সো এই কেসটা তো বাফার হইতে পারে আবার নাও পারে। সো কেমনে দেখো, তুমি যদি এদের বিক্রিয়া করাও তাহলেই বুঝবা। CH3COOH, আচ্ছা এখানে লবণ কেন দিছি, এটা তো হচ্ছে অ্যাসিড, দুর্বল অ্যাসিড থাকবে, দুর্বল অ্যাসিড CH3COOH। সো একটা দুর্বল থাকবে একটা শক্তিশালী থাকবে, ঠিক আছে। এমন হইতে পারতো একটা দুর্বল ক্ষার শক্তিশালী অ্যাসিড, ওটা আমি দেখাবো, কোনো সমস্যা নেই। আগে তুমি এটা দেখো যে একটা দুর্বল অ্যাসিড দেওয়া আছে, একটা শক্তিশালী ক্ষার দেওয়া আছে। সো এখান থেকে বাফার হইতেও পারে নাও হইতে পারে, কখন হবে কখন হবে না সেটা একটু বোঝার চেষ্টা করো। CH3COOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, সো বিক্রিয়া করলে কি হবে আমরা জানি যে ভাই এটা যেহেতু একটা দুর্বল অ্যাসিড, এই যে H আর এই যে OH মিলে কি বানায় ফেলবে, পানি বানায় ফেলবে, H2O প্লাস এই সোডিয়ামটা গিয়ে বাকি পার্টটার সাথে বসে যাবে, হয়ে যাবে কি CH3COONA। সো এই যে দেখো আমাদের দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ কিন্তু এখান থেকে আসছে। সো এই দুজন থাকলে না বাফার হইতো, কিন্তু এখন তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সো এখন আমি যদি একটা কন্ডিশন দিয়ে দিই যে এই বিক্রিয়াতে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করে শেষ হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি লিমিটিং বিক্রিয়ক হয়, তোমরা লিমিটিং বিক্রিয়ক পড়ছো না বলো তো, সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসছো যে ভাই লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয়, যে বিক্রিয়াতে বিক্রিয়া করে শেষ হয়ে যায় তার নাম লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ তুমি এই দুজনকে বিক্রিয়া দিছো, সেটা যদি একটা অ্যাসিড, এটা যদি একটা ক্ষার, ওরা মারামারি করছে, মারামারি করে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটা শেষ হয়ে যায়, মানে শক্তিশালীটা যদি শেষ হয়ে যায়, যদি শক্তিশালীটা শেষ হয়ে যায় তাহলে এখন আর সোডিয়াম হাইড্রোক্সাইড নাই, তাহলে এই পুরা সিস্টেমে বা এই পুরা পাত্রের মধ্যে আছে দুইজন, সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ। তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, বাফার দ্রবণ। আর যদি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক না হয়ে আমাদের দুর্বল অ্যাসিডটাই মানে দুর্বলটাই শেষ হয়ে যায়, তাহলে তখন তো আর এখান থেকে বাফার আসার কোনো চান্স নাই। তাইলে তুমি একটু চিন্তা করে দেখো, তাইলে একটা দুর্বল আর একটা শক্তিশালী থেকে বাফার হইতে পারবে তখন যখন শক্তিশালীটা শেষ হয়ে যাবে, শক্তিশালীটা লিমিটিং বিক্রিয়ক হবে। সেম কথা ক্ষারের জন্য, সেম কথা কার জন্য, ক্ষারের জন্য। তাহলে এখান থেকে একটা বেসিক শিখে নাও, এখান থেকে আগে একটা বেসিক শিখো। বেসিকটা কি, বেসিকটা কি, বেসিকটা হচ্ছে যে ভাইয়া একটা দুর্বল, দেখো বাফার হওয়ার আরো একটা কন্ডিশন, একটা তো এটা দেখছোই আগেই, একটা তো এটা আগেই পরে আসলাম যে ভাই বাফার হইতে হলে কি করা লাগবে, দুর্বলের সাথে দুর্বল। এখন এটা ডিরেক্ট দেখলে তো ডিরেক্ট চিনছো বাফার, দুর্বল ক্ষারের সাথে দুর্বল ক্ষারের লবণ ডিরেক্ট বলছে। এখন ইনডিরেক্টলি কেমনে আসতে পারে, ইনডিরেক্টলি আসতে পারে একটা শক্তিশালী একটা দুর্বল। কিরকম, যেমন এই যে একটা দুর্বল অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড এটার সাথে যদি একটা শক্তিশালী ক্ষার থাকে, একটা দুর্বল অ্যাসিডের সাথে যদি একটা শক্তিশালী ক্ষার থাকে, তাহলে সেই কেসে বাফার হবে যদি যদি কি হয়, এই যে শক্তিশালী ক্ষার সেটা কি হয়ে যায়, বিক্রিয়া করে শেষ হয়ে যায়, শক্তিশালী ক্ষারটা লিমিটিং বিক্রিয়ক হয়। যদি তোমার ক্ষার কি হয়, লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক। আর বাফার হবে না কখন, বাফার হবে না যদি আমাদের শক্তিশালী ক্ষার লিমিটিং বিক্রিয়ক না হয়ে দুর্বল অ্যাসিডটাই লিমিটিং হয়ে যায়, তাহলে তো দুর্বল অ্যাসিড আর নাই, তার মানে বাফার হওয়ার চান্স নাই। যদি দুর্বলটা লিমিটিং, যদি তোমার হচ্ছে ক্ষারটা, সরি এখানে দুর্বলটাকে অ্যাসিড, যদি অ্যাসিডটা লিমিটিং বিক্রিয়ক হয়, যদি অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হয়, ঠিক আছে। সেম গোস টু কি, সেম গোস টু তোমার হচ্ছে ক্ষার।
তুমি ধরো এখান থেকে কি হিসাব করতে যাচ্ছ, যে একটা দুর্বল ক্ষার, দেখো একটা দুর্বল ক্ষার তার সাথে একটা শক্তিশালী অ্যাসিড, সো এখান থেকেও বাফার হইতে পারে। কখন? একদম সেম লজিক, একদম সেম লজিক, যে একটা দুর্বল এর সাথে একটা শক্তিশালী। সো এবার আমাদের দুর্বল হচ্ছে ক্ষার, শক্তিশালী হচ্ছে অ্যাসিড। সো এখান থেকেও বাফার হইতে পারে যদি এবং কেবল যদি কি হয়ে যায়, শক্তিশালীটা লিমিটিং হয়। যদি, এবার আমাদের শক্তিশালী কি? অ্যাসিড, তাহলে যদি অ্যাসিডটা লিমিটিং বিক্রিয়ক হয়, অ্যাসিডটা কি হয়? যদি অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হয়, ঠিক আছে, যদি অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হয়, আর বাফার হবে না যদি আমাদের এখানে দুর্বল কে? দুর্বল হচ্ছে ক্ষার, তাহলে যদি ক্ষারটা কি হয়? লিমিটিং বিক্রিয়ক হয়। তাহলে মোট কথা একটাই দাঁড়াচ্ছে, দুটো জিনিসের একটাই জিনিস দাঁড়াচ্ছে, যে একটা দুর্বলের সাথে, ঠিক আছে, একটা দুর্বল অ্যাসিড অথবা ক্ষারের সাথে একটা শক্তিশালী অ্যাসিড অথবা ক্ষার, শক্তিশালী অ্যাসিড অথবা ক্ষার, এই কেসটা থেকে বাফার তখনই আসবে, এই কেসটা থেকে বাফার, এই কেসটা থেকে বাফার তখনই আসবে যখন কি হবে, যখন কি হয়ে যাবে, যখন এই শক্তিশালীটা লিমিটিং বিক্রিয়ক হবে, যখন শক্তিশালীটা লিমিটিং বিক্রিয়ক হবে, যখন শক্তিশালীটা লিমিটিং বিক্রিয়ক হবে, শক্তিশালীটা কি হবে? লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে থিওরি, ঠিক আছে। সো এবার এক্সাম্পল দেখতে পারো, যেমন এখানে দুর্বল অ্যাসিড হিসেবে নিয়ে নিলাম CH3COOH প্লাস শক্তিশালী ক্ষার হিসেবে নিয়ে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সেটা যদি বিক্রিয়া করে তাহলে তৈরি করবে CH3COOA Na প্লাস H2O। সো যদি এটা শেষ হয়ে যায়, তাহলে পড়ে থাকবে হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ, এটা মানে তো বাফার। আবার দুর্বল ক্ষার হিসেবে নিয়ে নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে শক্তিশালী অ্যাসিড হিসেবে নিয়ে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে কি হয়ে যাবে এখান থেকে? তাহলে এখান থেকে যেটা হবে, যে এই যে NH4 আর Cl মিলে তৈরি করবে NH4Cl, আর H আর OH মিলে পানি বানায় ফেলবে। সো এখন যদি আমাদের এই শক্তিশালীটা শেষ হয়ে যায়, তাহলে কি? দুর্বল অ্যাসিডের লবণ, তখন কি হয়ে যাবে? বাফার। আর যদি না হয় তাহলে বাফার হবে না, শেষ। তাই হচ্ছে কনসেপ্ট। তাহলে বাফার হবে কি হবে না, এর জন্য কি চেক করব? শক্তিশালীটা কম আছে কিনা, শক্তিশালীটা কম থাকলেই সেটা কি? বাফার। তাহলে এই জিনিসটা এবার আমরা এখানে চেক করব। দেখো যে আমাদের এই দুর্বলটা বেশি আছে না শক্তিশালীটা বেশি আছে, এখানে লিমিটিং বিক্রিয়ক কে। তাহলে চলো এই টাইপের ম্যাথে আমাদের ফার্স্টে আগে চেক করতে হবে যেটা কি বাফার দমন কিনা, ঠিক আছে। সো চলো আমাদের এই প্রশ্নের অ্যান্সার আমরা শুরু করি। সো প্রথমেই এই প্রশ্নে তুমি বিক্রিয়া দিবা, বিক্রিয়া দেওয়ার পর তুমি চেক করবা যে কে বেশি আছে। সো ফার্স্টে আমরা এন অফ আমাদের দুর্বলটা মোলটা বের করে ফেলি। সো আমাদের দুর্বল কয় মোল আছে সেটা বের করি। সো CH3COOH কয় মোল আছে? ও আছে 70 ml 0.5 মোলার, তাই তো। তো আমরা জানি যে N = কি? as V, V অবশ্যই লিটারে বসাইতে হবে। এখন আমরা মোল বের করতেছি, ওই যে পিএইচ এর সূত্রে ওইখানে আমাকে 1000 দ্বারা ভাগ করতে হয় নাই, কারণ উপরে নিচে সেম জিনিস ছিল, কাটাকাটি চলে গেছে। বাট এবার তো আমি আলাদা হিসাব করতেছি, সো আলাদাভাবে বের করি, কোনো সমস্যা নেই। তাইলে বসাই দাও, এটা ঘনমাত্রা কত? 0.5, আর এটার আয়তন হচ্ছে 70 ml। অবশ্যই তোমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, নাহলে কিন্তু মোল বের হবে না। তাহলে দেখো তো মোল কত আসে, আর দুইটাকেই তো 1000 দ্বারা ভাগ করবো, তো সমস্যা নাই, তো অ্যান্সার তো সেমই থাকবে, ঠিক আছে। সো 0.5 ইন্টু 70 ডিভাইড বাই 1000, সো এটা করলে তোমার আসবে 0.035 মোল। তাহলে আমাদের এখানে অ্যাসিডটা আছে এত মোল, আর আমাদের শক্তিশালী ক্ষারটা আছে কতটুকু? N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ও আছে হচ্ছে 20 ইন্টু 0.5, সরি এটার ক্ষেত্রে সূত্রটা একটু লিখে ফেলি, এস ভি অবশ্যই লিটারে বসাইতে হবে। সো ও আছে হচ্ছে 0.5 মোলার এবং 20 ml। সো 20, এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মোলে আসবে। তাহলে সেটা কত আসবে? জাস্ট 70 এর জায়গায় 20 আসবে, এইটা আসবে 0.01 মোল। তাহলে তুমি বলো 0.03 বেশি না 0.01 বেশি? অবভিয়াসলি 0.03 বেশি। তাইলে তুমি যেটা করবা, এতটুকু করার পর তুমি বলবা যে অতএব ক্লিয়ারলি আমাদের দুর্বলের মোলটা বেশি, CH3
সি ডাবল ওএইচটা বেশি আছে কার থেকে, আমাদের শক্তিশালীর থেকে। তার মানে শক্তিশালী কম আছে, শক্তিশালী কম থাকলে সেটা কি, বাফার দ্রবণ। এতক্ষণ ধরে তো আমরা এই প্যাচালি পারলাম যে শক্তিশালীটাকে লিমিটিং হইতে হবে, শক্তিশালীটা কম থাকতে হবে, শক্তিশালীটা কম মানেই লিমিটিং, শেষ। তাহলে এইটা অবশ্যই কি বিক্রিয়ক, তাহলে অবশ্যই এটা একটি বাফার দ্রবণ। এটা কি দ্রবণ, এটা একটা বাফার দ্রবণ। তোমাকে অবশ্যই আগে প্রমাণ করে দেখাইতে হবে এটা কি বাফার দ্রবণ কিনা। এরপরে পিএইচ ক্যালকুলেশন একদম 100% সেম। আমরা কি জানি, আমরা জানি পিএইচ বের করার সূত্র কি, সেই সূত্রটা লিখে ফেলো, হেন্ডারসন হ্যাসেলবাখ, পিএইচ ইজ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ উপরে এন অফ লবণ CH3 সি ডাবল ও এন এ আর এন অফ CH3 সি ডাবল ও এইচ। এবার মানগুলা বসায় দাও। প্রথমেই পি কে এ, এখানে কোনো কে দিয়ে নেই, কে দিয়ে নাও। কে সমান সমান হচ্ছে ধরো 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো বারবার আমি এই মানটাই কেন দিই, কারণ এই মানটাই বেশিরভাগ প্রশ্নে থাকে, সো এই জন্যই দিই এটা, ঠিক আছে। সো এটা কত, এটা হচ্ছে মাইনাস লগ অফ 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস, ঠিক আছে, লগ উপরে লবণ নিচে হচ্ছে অ্যাসিড, লগ। ভাইয়া আমরা তো অনলি অ্যাসিডের মোল বের করছি, এই যে 0.035, এই প্রশ্নের কোনো জায়গাতেই তো লবণের মোল নাই, তাহলে আমরা কেমনে ম্যাথটা করব? ভাই দেখো, যতক্ষণ পর্যন্ত এই দুর্বল এই শক্তিশালী খাটটা আর হচ্ছে দুর্বল খাটটা ছিল, মানে এখানে যতক্ষণ পর্যন্ত দুজন বিক্রিয়া করছে ততক্ষণ পর্যন্তই কি এই লবণটা আর পানিটা তৈরি হয়েছে না। যখন আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা শক্তিশালী খাটটা শেষ হয়ে গেছে তখনই কি এগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে না, কারণ ও একা কি হচ্ছে এগুলো তৈরি করতে পারবে না। সো আমরা কি বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা শক্তিশালীটা যতক্ষণ পর্যন্ত ছিল বা ও যত মোল ছিল তত মোলই এটা তৈরি হয়েছে প্লাস তত মোল এটা তৈরি হয়েছে, কারণ এটার সামনে 1, এটার সামনে 1, এটার সামনে 1। সো ও যতক্ষণ ছিল ততক্ষণই বিক্রিয়া হয়েছে এবং ও যত আছে ততটুকুই কি লবণ তৈরি হয়েছে, ততটুকুই কি পানি তৈরি হয়েছে না। সো পানির তো দরকার নাই, তার মানে কি যে শেষ হয়ে গেল সোডিয়াম হাইড্রোক্সাইড যে শেষ হয়ে গেল, এইটা যতটুকু বা এইটার মোল যা আমাদের লবণের মোল তাই, সেটার জন্য এক্সট্রা করে বের করতে হয় না। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলটা কত ছিল 0.01, সেটাই হচ্ছে লবণের মোল 0.01, কারণ ও যতক্ষণ ছিল, ও যতক্ষণ পর্যন্ত শেষ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ছিল। আর অ্যাসিডের মোলটা কত হবে, দেখো অ্যাসিড এবং ক্ষার ওরা কিন্তু মিক্স করতেছো, সো একটা একটার সাথে কিন্তু মারামারি করবে, একটা একটাকে শেষ করে ফেলবে। সো অ্যাসিডটা ছিল 0.035, কিন্তু ওকে এতগুলাকে ক্ষারকে শেষ করছে না, তাইলে তারপরেই তো তোমার হচ্ছে এটা শেষ হয়ে গেছে এবং এটা বাফার হয়ে গেছে। তাইলে অ্যাসিড কিন্তু কিছুটা পরিমাণে খরচ হয়ে গেছে, কত ছিল 0.035, মারামারি করছে 0.01 এর সাথে, তাহলে মাইনাস দিবা না, এটা মাইনাস করলে তুমি কি পেয়ে যাবা, এটা মাইনাস করলে তুমি পেয়ে যাবা যে কতটুকু তোমার বাদ গেছে 0.035 মাইনাস 0.01, শেষ। এই হচ্ছে সো এতটুকু এক্সট্রা জিনিস আসে যে যে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে লবণের জায়গায় লিখতে হয় এবং এই দুটোকে মাইনাস করে অ্যাসিড অথবা ক্ষারের জায়গায় লিখতে হয়। সেটা ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে পিএইচ চলে আসবে। সো মাইনাস লগ অফ 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস প্লাস লগ অফ উপরে 0.01 আর নিচে 0.035 মাইনাস 0.01, সেটা করলে আমাদের অ্যান্সার আসবে 4.34। সো এই হচ্ছে আমাদের পিএইচ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিএইচ। ভাই আরেকটা ম্যাথ করবো, তাহলে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এই টেপটা একটা ম্যাথ করছি। সো চলো আমরা আরেকটা ম্যাথ করে এরপর আমাদের লাস্ট টপিক বাফারের ক্রিয়া কৌশলে যাবো, ঠিক আছে। সো চলো একটা করে ফেলি, যেরকম আসতে পারে পরীক্ষাতে। সো এবার আমরা ক্ষার দিয়ে করি, তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এই পাত্রে, কত তোমার হচ্ছে 20 ml 0.5 মোলার, এবং এই পাত্রে আছে হচ্ছে HCl, এটা আছে হচ্ছে 15 ml 0.3 মোলার, ঠিক আছে। এবং এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। সো সেম টু সেম তোমাকে জিজ্ঞাসা করছি যে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি মিশ্রণটি বাফার হবে কিনা। প্রথম প্রশ্ন তোমার কাছে এইটা, মিশ্রণটি বাফার হবে কিনা এটা চেক করো, এবং এরপরের প্রশ্ন পিএইচ কত হবে। সো দুইটা প্রশ্ন তোমার কাছে,
যে দুটো মিক্স করলে বাফার হবে কিনা। সো তুমি দেখতেছো যে একটা দুর্বল আছে একটা শক্তিশালী আছে, সো বাফার হইতেও পারে নাও হইতে পারে। সো আমরা প্রশ্নের অ্যান্সার শুরু করি। সো এদেরকে যখন আমরা বিক্রিয়া করবো, ফার্স্টে বিক্রিয়াটা লিখবা, অবশ্যই বিক্রিয়া লিখবা যে NH4OH এটা যদি HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে সেখান থেকে কি তৈরি হবে, সেখান থেকে তৈরি হবে এই Cl আর NH4 মিলে NH4Cl প্লাস HROS মিলে পানি। সো এইবার তোমার চেক করার জন্য কি করতে হবে, এইটার মোলটা বের করতে হবে, এইটার মোলটা বের করতে হবে। যদি শক্তিশালীটা কম থাকে তাহলে বাফার হবে, নাহলে বাফার হবে না। তাহলে চলো বের করি। তাহলে N অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH কত আসতেছে। সো আমরা জানি সূত্র হচ্ছে S, V অবশ্যই লিটারে বসাইতে হবে। সো S হচ্ছে 0.5 আর V হচ্ছে 20 ml এবং এটাকে অবশ্যই 1000 দ্বারা ভাগ করতে হবে। তাইলে আসবে হচ্ছে কত মোল আছে। সো মোলটা কত আসে দেখো তো, 0.5 ইন্টু 20 ডিভাইড বাই 1000। তাহলে অ্যান্সার আসতেছে এখানে 0.01 মোল। আর আমাদের HCl আছে N অফ HCl, এটা আছে কতটুকু, সূত্র তো সেম। সো ঘনমাত্রা হচ্ছে 0.3 আর এটা আছে হচ্ছে 15 ml এবং এটাকে 1000 দ্বারা ভাগ করব। তাহলে কত আসতেছে 0.3 ইন্টু 15 ডিভাইড বাই 1000। এটা করলে আসবে হচ্ছে 0.0045 মোল। সো এবার তুমি তাকায় দেখো তো কোনটা বেশি কোনটা কম। আমাদের HCl আছে 0.0045, মানে শক্তিশালীটা কম আছে, দুর্বলটা বেশি আছে। তাহলে ক্লিয়ার বুঝতে পারতেছো বাফার। তাহলে অতএব তুমি বলে দিবা যে যেহেতু এখানে N অফ দুর্বল যেটা NH4OH দুর্বল ক্ষার বেশি আছে শক্তিশালী অ্যাসিডের থেকে, তাহলে অতএব দ্রবণটি বাফার। তো এবার বাকি কি করতে হবে, পিএইচ বের করতে হবে। সো চলো পিএইচটা বের করি। সো যেহেতু এটা ক্ষার তাহলে ডাইরেক্ট পিএইচ তো বের করতে পারবো না, আগে পিওএইচ বের করতে হবে। সো পিওএইচ সমান সমান কত, পিওএইচ সমান সমান পিকেবি যেহেতু এটা ক্ষার প্লাস লগ উপরে হচ্ছে N অফ লবণ। সো এখানে N অফ লবণ কত হবে আর ক্ষার কত হবে। সো এখানে লবণ হচ্ছে NH4Cl NH4Cl আর N অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচে হচ্ছে ক্ষার। সেবার মানগুলো বসায় দাও। সো কেবি আবার ধরে নাও, কেবি কিছু না বলে দিলে ওইটাই ধরে নিবা, ঠিক আছে। 1.8 10 টু দি পাওয়ার মাইনাস ধরো হচ্ছে 7 দিয়ে দিলাম, এবার একটু চেঞ্জ করে দিলাম। সো পি কেবি মানে কি মাইনাস লগ অফ কেবি প্লাস লগ উপরে এবার মোল, মোল বসানো পালা। সো আবার একটু মনে করাই দিই যে এই যে লবণটা NH4Cl ততক্ষণ পর্যন্ত তৈরি হয়েছে যতক্ষণ পর্যন্ত HCl ছিল। সো HCl এর 0.045 মোল যখন শেষ হয়ে গেল তখন তো এই বিক্রিয়াটাও থেমে গেছে, তার মানে এরা উৎপাদনও থেমে গেছে। সো এই 0.045 মোল HCl আলটিমেটলি যতক্ষণ ছিল ততক্ষণই 0.045 মোল লবণ তৈরি হয়েছে, 0.045 মোল পানি তৈরি হয়েছে। তাহলে আমাদের লবণটা কতটুকু আছে 0.045 মোল, অর্থাৎ ওই যে শক্তিশালীটা যতক্ষণ পর্যন্ত থাকবে ও ততক্ষণ পর্যন্তই কিন্তু তৈরি হবে। আর আমাদের অ্যাসিডটা আমাদের ক্ষারটা বা দুর্বলটা সেটা এতটুকু ছিল, তো এতটুকু অ্যাসিডকে সে দমায় ফেলছে না, এতটুকুকে শেষ করে ফেলছে না, এতটুকুকে মেরে ফেলছে না, সেটা মাইনাস করতে হবে না। তাহলে ছিল হচ্ছে 0.01 বাট সে কিন্তু এই 0.045 কমায় ফেলছে, 0.0045 0.0045। মেবি উপরে একটা শূন্য মেবি কম দিছি ভাইয়া, সে দিয়ে নিই 0.0045। তাইলে এই ক্যালকুলেশনটা করলেই তোমার পাওয়া যাবা যে উপরে কত 0.0045 নিচে হচ্ছে 0.01 মাইনাস 0.0045। সেটা করলে কত আসতেছে, পিকেবি হচ্ছে মাইনাস লগ অফ কেবি হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 প্লাস লগ অফ অ্যান্সার ইজিকালস আসবে 6.65। অ্যান্সারটা আসতেছে হচ্ছে 6.66 বলতে পারি। সো এতটুকু হচ্ছে পিওএইচ। এবার আমরা জানি পিএইচ সমান সমান হচ্ছে 14 মাইনাস পিওএইচ। সো সেখান থেকে 14 থেকে যদি এটাকে মাইনাস করে দেই তাহলে অ্যান্সার আসবে 7.34। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার পিএইচ।
সো আশা করি তুমি ডিরেক্টলি দিলেও পারবা, ইনডিরেক্টলি দিলেও পারবা। ডিরেক্টলি দিলে তো একদম ইজি, খালি সূত্র বসাবো। ইনডিরেক্টলি দিলেও আশা করি এখন তুমি পুরোপুরি বুঝতে পারছো যে কোন কেসে বাফার হবে, কোন কেসে বাফার হবে না। সো ধরো এখানে এমন আসলো যে কখনো ভাই শক্তিশালীটা বেশি আছে, তখন তুমি কি করবা, ওই যে শক্তিশালীটা কতটুকু বেশি আছে ওটা দিয়ে শক্তিশালী অ্যাসিডে ম্যাথ করে দিবা, বা তখন তুমি বলবা যে না এটা বাফার হবে না, ঠিক আছে। এবং এখান থেকে কিরকম কোশ্চেন আসে আমি তোমাকে বলি, তোমাকে বলে যে এ আর বি মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে পিএইচ চেঞ্জ হবে কিনা। তুমি কি তখন কি করবা, আগে প্রমাণ করবা এটা বাফার কিনা। যদি বাফার হয় তাহলে বলবা যে পিএইচ চেঞ্জ হবে না, আর যদি বাফার না হয় তাহলে বলবা হ্যাঁ অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে পিএইচ চেঞ্জ হবে। এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে। বাট আমি তোমাকে পুরো পিএইচ এর মান বের করে দেখাই দিলাম, তার মানে তুমি বাকি সবগুলোই কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। সো আমাদের এবার দুটো টাইপ অলরেডি কমপ্লিট হয়েছে। দেখো আমরা দুটো টাইপ করলাম, একটা হচ্ছে ডিরেক্টলি সূত্র দিয়ে দিলে টাইপ 1, আর ইনডিরেক্ট পিএইচ এবার আশা করি বুঝতে পারছো। সো ইনডিরেক্ট পিএইচ এন্ড লাস্ট টাইপটা এবার আমাদের ক্লিয়ার হবে, সেটা হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল। সো বাফার দ্রবণ কেমনে কাজ করে। সো আমি তোমাকে অম্লীয় বাফার বোঝাচ্ছি, তুমি ক্ষারীয় বাফার একদম ইজিলি বুঝবা, ঠিক আছে। সো দেখো বাফার সিস্টেমের মধ্যে কি থাকে, আমাদের একটা দুর্বল অ্যাসিড থাকে আর দুর্বল অ্যাসিডের লবণ থাকে, অথবা দুর্বল ক্ষার থাকে এবং তার লবণ থাকে। সো যখন একটা দুর্বল অ্যাসিড এবং থাকতেছে কি একটা দুর্বল অ্যাসিডের লবণ, সো একটা বাফার দ্রবণের মধ্যে থাকতেছি হচ্ছে এই দুইজন, তাই না, একটা বাফার দ্রবণে থাকতেছি হচ্ছে এই দুজন। সো এবার এই অ্যাসিডটা যদি ভেঙে যায় তাহলে সেখানে কি হবে, দেখো তো একটা অ্যাসিড যদি ভেঙে যায় তাহলে সেখানে তৈরি হবে হচ্ছে CH3COO- প্লাস হচ্ছে H প্লাস, একটা অ্যাসিড ভেঙে গেলে সে হচ্ছে এটা তৈরি করবে, তাই তো। আচ্ছা আমি একটু সৌন্দর্যের জন্য এগুলো একটু নিচে লিখি, ঠিক আছে, কেন সৌন্দর্যের কথা বলছি একটু পরে বুঝবা, আপাতত এগুলো একটু নিচে লিখি যে অ্যাসিড CH3COOH এটা যদি ভেঙে যায় তাহলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে CH3COO- প্লাস হচ্ছে H প্লাস, আর লবণটা যদি ভেঙে যায় CH3COONA তাহলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে CH3COO- প্লাস Na প্লাস। সো এই হচ্ছে পুরো বাফার সিস্টেমটা। এখন এই বিক্রিয়া লেখার সময় তোমার মনের মধ্যে অলরেডি একটা প্রশ্ন চলে আসছে যে ভাইয়া আপনি যখন অ্যাসিডের বিক্রিয়াটা লিখলেন তখন আপনি দুইটা তীর চিহ্ন দিলেন, কিন্তু লবণ লেখার সময় একটা তীর চিহ্ন কেন দিলেন। সো প্রথম তোমার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের মধ্যে এখন আমরা বারবার করে আগেও বলে আসছি যে 1000টা দিলাম মাত্র 2টা বা 3টা ভাঙবে, বাকিগুলো তো ভাঙবে না, এজন্য তোর নাম দুর্বল অ্যাসিড। তার মানে কি কিছু তোমার হচ্ছে এই পাশে রয়ে গেছে আর কিছু ভাঙছে, সেজন্য ডাবল তীর চিহ্ন। বাট একটা লবণ পানিতে গেলে তো পুরোপুরি ভেঙে যায়, সেজন্য যা দিব সব ভাঙা তোমার হচ্ছে এগুলা তৈরি করবে, সেজন্য লবণের ক্ষেত্রে পুরোপুরি বিয়োজন হয়। এই জন্য আমরা লিখি যে লবণ হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত। আর ডাবল চিহ্ন কেন দিলাম, কারণ আমাদের দুর্বল অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্যই হচ্ছে ওরা আংশিক বিয়োজিত হয়, পুরোপুরি বিয়োজিত হয় না। সো এই হচ্ছে ডাবল তীর চিহ্ন আর সিঙ্গেল তীর চিহ্ন দেওয়ার কাহিনী। এবার এই বিক্রিয়াতে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করব, ঠিক আছে, দেখবো যে বাফার দ্রবণ কেমনে কাজটা করে। সো এইখানে সামান্য পরিমাণে অ্যাসিড অথবা H প্লাস যোগ করলে, ঠিক আছে, এই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলে কি হবে, দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা H প্লাস যোগ করলে সো চলো দেখি কি হয়। সো তুমি যদি এই সিস্টেমের মধ্যে সামান্য পরিমাণে কি যোগ করো, সামান্য পরিমাণে H প্লাস যোগ করো, ঠিক আছে, সামান্য পরিমাণে তুমি যদি কি করো, সামান্য পরিমাণে H প্লাস বা অ্যাসিড যোগ করো, তাহলে সেখানে কি চেঞ্জ আসবে একটু দেখো। সো H প্লাস এখানে যখন আসবে, H প্লাসটা যখন এখানে আসবে, ও আইসা দেখবে যে এখানে দুইটা মাইনাস আছে আর দুইটা প্লাস আছে। সো একটা প্লাস কাকে খুঁজবে, মাইনাসকে, ওকে গিয়ে এই Na প্লাসকে ধরবে, ওকে গিয়ে এই H প্লাসকে ধরবে না। সো ও দেখতেছে যে কিরে এখানে তো দুইটা মাইনাস সেম, একটা হচ্ছে CH3COO- যেটা অ্যাসিড থেকে আসছে, একটা হচ্ছে CH3COO- যেটা লবণ থেকে আসছে। সো আমার কাছে তো দুইটা মাইনাস আছে, আমি কাকে গিয়ে ধরবো। দেখো এখানেই হচ্ছে এই ডাবল তীর চিহ্ন আর সিঙ্গেল তীর চিহ্নের ব্যাখ্যাটা, যে CH3COO- থেকে কয়টা COOH আসতেছে, তুমি 1000টা দিলে মাত্র 2টা বা 3টা, আর লবণ যদি 1000টা হয় তাহলে 1000টাই CH3COO- আসবে, কারণ ও কি পুরোপুরি ভেঙে যায়।
তাহলে এখানে মাইনাসটা কার থেকে বেশি আসতেছে বা কার মাইনাসের ঘনমাত্রাটা বেশি, CH3COONA বা লবণের। সো এই যে H প্লাসটা আইসা কি করবে, লবণের যে আয়নটা আছে সেটাকে ধরবে। তাহলে এই যে H প্লাসটা আইসা কি করবে, এই যে আমাদের লবণের যে CH3COO- আছে এটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, CH3COOH। এবার এই যে তুমি বাইরে থেকে সামান্য পরিমাণে H প্লাস যোগ করলা, তার কারণে কি হইলো, সামান্য পরিমাণে দুর্বল অ্যাসিড CH3COOH তৈরি হইলো। এবার তুমি বলো যে দুর্বল অ্যাসিড অনেকগুলা দিলে মাত্র কয়েকটা ভাঙে, তো যদি সামান্য তৈরি হয় এটা কি ভাঙবে? তুমি কি করছো, সামান্য পরিমাণে H প্লাস যোগ করছো। এই যে সামান্য কথাটার মানে এখন বুঝবা। তো সামান্য পরিমাণে H প্লাস যোগ করছো, সামান্য পরিমাণে দুর্বল অ্যাসিড তৈরি হয়েছে। তো দুর্বল অ্যাসিড কি যা দেই তাই ভাঙে না। সো এই যে দুর্বল অ্যাসিডটা, এইটা আর ফার্দার ভাঙবে না বা বিয়োজিত হবে না। সো তুমি এবার চিন্তা করো, তুমি বাইরে থেকে এই পুরো সিস্টেমের মধ্যে H প্লাস যোগ করলা এবং সেইটা এটার সাথে যুক্ত হয়ে একটা দুর্বল অ্যাসিড তৈরি করলো এবং সেটা আর ভাঙবে না। এবং H প্লাস দেওয়ার আগে কিংবা পরে আমাদের এই পুরো দ্রবণের পিএইচটা কি H প্লাসের উপর ডিপেন্ড করতেছিল না? সো এইটার কি কোনো চেঞ্জ হয়েছে? তুমি H প্লাস যোগ করছো, H প্লাসের কি কোনো চেঞ্জ হয়েছে? তার মানে দ্রবণের পিএইচ এর কি আলটিমেটলি কোনো চেঞ্জ হলো? কোনো চেঞ্জ হলো না। অর্থাৎ তুমি দেখো একটা অম্লীয় বাফারে তুমি বাইরে থেকে H প্লাস যোগ করলা, বাট তবুও এই যে এই দ্রবণের যে পিএইচ যে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে H প্লাস, ওর কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ এই দ্রবণে সামান্য পরিমাণে H প্লাস যোগ করলে পিএইচ কিন্তু চেঞ্জ হয়নি। এখন হ্যাঁ, সামান্য না হয়ে যদি অনেকগুলো হতো তাহলে কি হইতো, তাহলে অনেকগুলা H প্লাস অনেকগুলা CH3COO- এর সাথে অনেকগুলা দুর্বল অ্যাসিড তৈরি করতো এবং সেখান থেকে এই দুর্বল অ্যাসিড ভেঙে আরও H প্লাস তৈরি করতো, তখন কিন্তু পিএইচ চেঞ্জ হয়ে যেত। সেম জিনিস একটু তুলনা করে দেখো, আমরা যদি একটা লেবু খাই তাহলে আমাদের রক্ত কিন্তু বাফার। সো আমাদের রক্তের মধ্যে গিয়ে কি পিএইচ চেঞ্জ আমরা মরে যাই না, কিছুই হয় না। 2টা লেবু খাইলাম, 3টা লেবু খাইলাম, এখন আমি তোমাকে 1000 লেবু খাওয়াই দিলাম, তাইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? কারণ তুমি অনেক অ্যাসিড নিছো, তখন তোমার ওই রক্ত এটাকে ধরে রাখতে পারবে না, তখন কিন্তু ওই দুর্বল অ্যাসিড তৈরি হয়ে H প্লাস আসবে, H প্লাস আসলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সো এই হচ্ছে কনসেপ্ট, যে এত বেশিও করা যাবে না। তুমি একটা লেবু খাও, 1 টুকরা লেবু খাও, 2 টুকরা লেবু খাও, 10 টুকরা লেবু খাও, ঠিক আছে, বাট তুমি 50 টুকরা লেবু খাইলা, 1000 টুকরা লেবু খাইলা, তখন কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই জন্য আমরা বলি যে সামান্য পরিমাণে, বাট বেশি দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সামান্য পরিমাণে দিলে চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার ভাই অ্যাসিড তো যোগ করলেন, বুঝলাম পিএইচ চেঞ্জ হলো না, এবার একটু ক্ষার যোগ করে বলেন তো কি হবে। সো এই দ্রবণে সামান্য পরিমাণে ক্ষার বা OH মাইনাস যোগ করলে, সো এই দ্রবণে যখন আমরা OH মাইনাস বাইরে থেকে নিয়ে আসবো, সো ও এসে দেখবে ওর কাছে ধরার মতো আছে 2 জন, একটা হচ্ছে H প্লাস, একটা হচ্ছে Na প্লাস। বাট তোমরা জানো H আর OH এর মাঝখানে যে বন্ধন, এটা তো ভাঙার মতো না। সো OH মাইনাস এসে কিন্তু এই H প্লাসকেই প্রেফার করবে এবং ওর সাথে চলে যাবে, গিয়ে কি তৈরি করে ফেলবে, পানি। এইবার তো বিপদ হয়ে গেছে ভাইয়া, এবার তো H প্লাস চেঞ্জ হয়ে গেছে, H প্লাস কমে গেছে। সো আপনার তো বলছিলেন পিএইচ চেঞ্জ হবে না, কিন্তু এখানে তো H প্লাস কমে গেছে, সো পিএইচ তো হচ্ছে বেড়ে যাবে, H প্লাস কমে গেলে পিএইচ বেড়ে যাবে। সো এবার তো পিএইচ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পিএইচ চেঞ্জ হয়েছে, আমি বুঝতে পারছি, বাট তুমি একটু দেখো এটা কি বিক্রিয়া ভাইয়া, উভমুখী বিক্রিয়া। এইখানেই সেই ডাবল তীর চিহ্নের ব্যাপারটা আবার আসবে। সো এটা একটা উভমুখী বিক্রিয়া হওয়ার কারণে কি হয়েছে, এখানে সাম্যাবস্থা বিরাজ করতেছে না। তাহলে তুমি কি একটু লাসেটেল নীতি অ্যাপ্লাই করবা? গত ক্লাসে ভাইয়া পড়াইছিলাম যে যদি উৎপাদটা কমে যায় তাহলে যেই দিকটা কমে যাবে বিক্রিয়া ওই দিকে চলে যাবে। এবং এই CH3COO যখন দেখবে যে কিরে ভাই আমার ভাই H প্লাস কেমনে কমলো, আমি কি করি, যতগুলো H প্লাস কমে গেছে সেটা আবার তৈরি করে দিয়ে সাম্যাবস্থাটাকে প্রশমিত করে ফেলি। কি কালকে কি আমি এভাবে বুঝাইছিলাম যে এই যে বিক্রিয়ক, এই বিক্রিয়ক যখন দেখবে তার উৎপাদ কমে গেছে তখন সে কি করবে, সামনের দিকে গিয়ে সে উৎপাদটা বাড়ায় দিবে। আবার উৎপাদ যখন দেখবে বিক্রিয়কটা কমে গেছে তখন ও পিছনের দিকে এসে উৎপাদটাকে আবার বাড়ায় দিবে। তাহলে কি হবে, এই যে H প্লাসটাকে বাইরে থেকে OH এসে যে নিয়ে গেল, যতটুকু H প্লাস কমে গেছে সাম্যাবস্থা বজায় রাখার জন্য, লাসেটিলাইন নীতি বজায় রাখার জন্য এই দুর্বল অ্যাসিডটা ভেঙে গিয়ে ততটুকু H প্লাস তৈরি করবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে ভাইয়া এটা তো দুর্বল অ্যাসিড, এটা কেন এখন ভাঙলো? ওর তো সাম্যাবস্থায় আঘাত করছো তুমি, তো সাম্যাবস্থায় লাসেটিলাইন নীতি অ্যাপ্লাই হবে না। কথা বুঝতে পারছো? সো এই হচ্ছে কনসেপ্ট। তো দেখো H প্লাস যোগ করলা, পিএইচ এর কোনো চেঞ্জ হলো না, OH মাইনাস যোগ করলা, H প্লাস সাময়িকভাবে কমলো, কিন্তু যেহেতু এখানে লাসেটিলাইন নীতি অ্যাপ্লাই হয়ে যতটুকু H প্লাস কমছে ততটুকু আবার ফেরত আসবে, তার মানে ঘুরে ফিরে আলটিমেটলি পিএইচ এর কোনো চেঞ্জ হইলো না। সো এইভাবে আমাদের অম্লীয় বাফার সিস্টেম কাজ করে। অর্থাৎ তুমি যখন সামান্য পরিমাণে H প্লাস যোগ করো, সেই H প্লাসটা CH3
COO মাইনাস, লবণের CH3COO মাইনাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, CH3COOH, এবং যেহেতু সামান্য পরিমাণে H+ যোগ করছো তাই সামান্য পরিমাণে অ্যাসিড তৈরি হবে এবং ওইটা আর ভাঙবে না, তার মানে H+ এর কোনো চেঞ্জ হবে না, pH চেঞ্জ হবে না। এরপর যখন আমরা OH মাইনাস দিব, সেই OH মাইনাসটা H+ এর সাথে বিক্রিয়া করে পানি বানায় ফেলবে এবং এবার কিন্তু H+ কমবে, কিন্তু আমরা জানি এটা একটা উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থায় লা অ্যাসিডের নীতি অ্যাপ্লাই হবে এবং যতটুকু H+ কমে গেল এখানে ততটুকু আবার ফেরত আসবে, pH চেঞ্জ হবে না, ঠিক আছে। অর্থাৎ এটার পরে তুমি লা সাথে লেয়ারের ব্যাখ্যাটা দিয়ে দিবা শেষে, লা সাথে লেয়ার সেম টু সেম। তুমি যদি এইটা একটু বুঝে থাকো তাহলে তুমি দেখো ইসেরটা তুমি একদম ইজিলি বুঝবা, ঠিক আছে। তুমি ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল একদম ইজিলি বুঝবা, কারণ তুমি অলরেডি এখন একটু পারতেছো, মানে ওইটা পারো। সো ক্ষারীয় বাফার, আমরা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল একটু দেখে ফেলবো যে ক্ষারীয় বাফার কেমনে কাজ করে। সো দেখো তুমি ক্ষারীয় বাফারটা সিস্টেমটা নাও। সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, সেটা যদি ভেঙে যায় তাহলে তুমি জানো এখানে ডাবল তীর চিহ্ন দিতে হবে, কিসের জন্য, কারণ দুর্বল যেহেতু, তাহলে এটা কি হবে, আংশিক বিয়োজিত হবে। এটা কি হবে, এটা হচ্ছে আংশিক বিয়োজিত, সেই জন্য ডাবল তীর চিহ্ন। সো কি তৈরি হবে, অ্যামোনিয়াম আয়ন NH4+ আর হচ্ছে OH মাইনাস, আর আমাদের দুর্বল অ্যাসিডের লবণটা হচ্ছে NH4Cl, সেটা যদি ভেঙে যায় তাহলে পুরোপুরি তীর চিহ্ন দিতে হবে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বিয়োজন, লবণ পুরোপুরি ভাঙে, সম্পূর্ণ বিয়োজন। তাহলে সেখান থেকে কি হবে, NH4+ তৈরি হবে, প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস তৈরি হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল বাফার সিস্টেমটা, ক্ষারীয় বাফার সিস্টেম। সো এবার আমরা এই সিস্টেমের মধ্যে কি করব, আমরা এই সিস্টেমের মধ্যে প্রথমে সামান্য পরিমাণে H+ যোগ করব। আমরা প্রথমে কি করব, সামান্য পরিমাণে H+ যোগ করব, এবারে সামান্য পরিমাণে OH মাইনাস যোগ করব, চেক করে দেখব pH চেঞ্জ হয় কিনা। এবং এখানে pHটা মেইনটেইন করতেছে OH মাইনাস, OH এর উপরে POH আসবে, সেখান থেকে pH আসবে, তার মানে আলটিমেটলি এই OH এর উপরে। সো সামান্য পরিমাণে H+ যোগ করে দেখি, চলো সামান্য পরিমাণে অ্যাসিড বা H+ যোগ করলে কি হবে বলো, H+ আইসে কি মাইনাসকে প্রেফার করবে, কিন্তু তুমি জানো H যদি OH কে পায় তাহলে কিন্তু ছাড়বে না। সো যখন তুমি বাইরে থেকে H+ কে দিবা তখন ও এসে সুন্দর মতো কি করবে, এই যে এই OH মাইনাসকে নিয়ে H2O বানায় ফেলবে। এখন বাকি ব্যাখ্যা কি আর দিতে হবে, এটা একটা উপমুখী বিক্রিয়া, উপমুখী বিক্রিয়ার উৎপাদ কেউ একজন এসে নিয়ে গেছে বা কমে গেছে, তাহলে বিক্রিয়া সামনের দিকে গিয়ে যতটুকু OH মাইনাস কমছে ততটুকু আবার তৈরি হয়ে যাবে এবং pH চেঞ্জ হবে না, শেষ। তাহলে H+ যোগ করলে কি হবে, H+ OH মাইনাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে এবং এরপরের ব্যাখ্যাটা হচ্ছে লা সাথে লেয়ার, শেষ, লা সাথে লেয়ার। এরপর চলো দ্রবণে সামান্য পরিমাণে OH মাইনাস যোগ করলে কি হবে, OH মাইনাস আইসা কি করবে বলো, OH মাইনাস হয়তো, সরি OH+ কেন দিলাম, OH মাইনাস, সো OH মাইনাস আইসা হয় এই প্লাসটাকে ধরবে বা এই প্লাসটাকে ধরবে, বাট তুমি জানো যে লবণ থেকে অনেকগুলো অ্যামোনিয়াম আয়ন আসছে, সো এখানে ঘনমাত্রা বেশি, সো আইসা এই লবণেরটাকে প্রেফার করবে বা লবণের NH4+ ধরে কি বানায় ফেলবে, সামান্য পরিমাণে NH4Cl বা দুর্বল ক্ষার বানায় ফেলবে। বাট আমি জানি যে এমনি 1000 2000টা দিলেই মাত্র 2-1টা ভাঙে, আর এখানে সামান্য তৈরি হয়েছে, সামান্য কি ভাঙবে, জীবনও না, সেটা আর ভাঙবে না। সো কি হইলো, আলটিমেটলি OH মাইনাসের কোনো চেঞ্জই হইলো না, সামান্য পরিমাণে OH মাইনাস যোগ করলাম, আলটিমেটলি আমার ওই OH মাইনাসের কোনো চেঞ্জ হইলো না, অর্থাৎ আগেও যা ছিল পরে তাই আছে, অর্থাৎ OH মাইনাস আইসা লবণের NH4+ কে ধরবে, ধরে বানায় ফেলবে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং এইটা আর সামনে ভাঙবে না, যদি না ভাঙে তাহলে OH মাইনাস আগে যা ছিল পরে তাই আছে, pH চেঞ্জ হবে না। সো এই হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল, যে বাফার কি এমন ম্যাজিক কাজ করে, বাফারের মধ্যে কোনো ম্যাজিকই কাজ করে না, এর ভিতরে কেমিস্ট্রি কাজ করে, এবং তুমি আলটিমেটলি বুঝতে পারছো যে কিভাবে বাফার কাজ করে। সো এই হচ্ছে আমাদের pH সংক্রান্ত যে ম্যাথগুলা। তুমি যদি চিন্তা করে দেখো যে আমরা ওভারঅল
কি পড়ার চেষ্টা করলাম। সো আমরা আবারও সেই প্রথম পেজটায় চলে যাব, যে আমরা আজকে টোটাল 3টা জিনিস কভার করছি। প্রথমত হচ্ছে দুর্বল অ্যাসিড বেস থেকে অসওয়াল্ডের যে সূত্র সেখান থেকে আমরা একটা টাইপের ম্যাথই আসে আমরা জানি, সেটা আমরা কভার করলাম। এরপরে শক্তিশালী অ্যাসিড ক্ষার থেকে দুটো টাইপের ম্যাথ আসে, একটা হচ্ছে মিশ্রণের ম্যাথ, একটা হচ্ছে ডিরেক্ট পিএইচ এর ম্যাথ। এবং বাফার দ্রবণ থেকে 3টে টাইপের কোশ্চেন আসে, একটা হচ্ছে ডিরেক্ট পিএইচ, একটা হচ্ছে ঘুরায় পেঁচায় দিবে ইনডিরেক্টলি যে বাফার হবে কিনা, হলে পিএইচ বের করে সেটা, অর্থাৎ একটা দুর্বল একটা শক্তিশালী দিবে, তখন চেক করতে হবে যে শক্তিশালীটা যদি কম হয় তাহলে বাফার, আর লাস্টে হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল। সো এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। সো আশা করি তোমরা ভাইয়ার সাথে এই দুটা ক্লাস খুব ভালো মতো বুঝতে পারছো। সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো লেকচারে। সে মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমাদের প্রভাবক 2.0 জার্নি বোধহয় এখানেই শেষ হচ্ছে। আলটিমেটলি আমার জানা মতে এটাই লাস্ট ক্লাস। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভাইয়াদের জন্য দোয়া করো যেন হচ্ছে তোমার জন্য ভাইয়েরা সামনেও কিছু করতে পারে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি।